সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি নাহিদ হাসান মুন্না, বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক আমি শেষ করে দিব। এরই ধারাবাহিকতা আমি আজকে আলোচনা করব সমাস। এর আগের আমাদের যে ক্লাসগুলো হয়েছে এই সবগুলো ক্লাস তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। আমার এই কোর্সের প্লেলিস্টটার নাম হচ্ছে এইচএসসি বাংলা সেকেন্ড পেপার ব্র্যাকেটে বাংলা এ প্লাস। এটা লিখে সার্চ করলে তোমরা ইউটিউবে আমার পুরা কোর্সটা পেয়ে যাবে। এটা একদম ফ্রি, তোমরা জাস্ট কিচ্ছু করতে হবে না। ইউটিউবে আমার এই প্লেলিস্টার ভিডিওগুলো এক এক করে দেখে ফেলো, তাহলে এইচএসসির বাংলা সেকেন্ড পেপার নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। তো সমাস টপিকটা আমাদের কাছে খুবই কঠিন একটা টপিক, মানে এত কঠিন টপিক যে আমরা অনেকে এটাকে স্কিপ করতে চাই যে একটা মার্কের জন্য এত কষ্ট করার দরকারই নেই, এরকমটাও অনেকে ভেবে থাকে। এবং আমাদেরকে অনেক শিক্ষকও আসলে বলেছে যে সমাস পড়তে নাকি 6 মাস লাগে, সমাসের অপর নাম 6 মাস, এরকম মজা করে বলেছিল। তো এই 6 মাসের কাজটা আজকে আমি আশা করছি যে এই একটা ক্লাসের মধ্যেই করে দিব। হ্যাঁ, ক্লাসটা যত বড়ই হোক না কেন আমি একটা ক্লাসের মধ্যেই শেষ করে দিব, কারণ আমি চাই না একটা টপিক নিয়ে একাধিক ভিডিও হোক। একাধিক ভিডিও হলে ওই ভিডিওটা খুঁজে পেতেও সমস্যা হবে। একটা ভিডিও যতটাই লেংদি হোক না কেন আমি একটা ভিডিওর মধ্যেই সমাজ টপিকটা শেষ করে দিব। যদি কষ্ট করে কেউ এই একটা ভিডিও কেউ দেখতে পারে তাহলে তার সমাস নিয়ে আজীবন আর কোনো সমস্যা থাকবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে? সমাস হচ্ছে একাধিক পদের একপদীকরণ। সমাস হচ্ছে একাধিক পদের একপদীকরণ, অর্থাৎ একাধিক পদ থাকবে, অনেকগুলা পদ থাকবে, ওই সবগুলা পদকে একটা পদে পরিণত করার একটা প্রক্রিয়া। তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা। ঠিক আছে? তো আমরা যদি একটু বিস্তারিতভাবে বলি যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হলে তাকে সমাস বলে। অর্থাৎ যে পদগুলো একসাথে মিলিত হবে তাদের মধ্যে একটা অর্থ থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্কযুক্ত কিছু অর্থসম্পন্ন কিছু পদ একসাথে মিলিত হয়ে যদি একটা ছোট পদ একটা পদ যদি পরিণত হয় সেটাকে বলে সমাস। যেমন আমরা যদি বলি সাহিত্য সভা, এটা শুনতে ভালো লাগে, কিন্তু এটা না বলে কেউ যদি বলে সাহিত্য বিষয়ক যে সভা, তাহলে কথাটা শুনতে অনেক বেশি কেমন যেন লাগে, একটু বড়। তো এইটাই আসলে বিষয়। এখানে যে পদগুলো রয়েছে এগুলো পদগুলো একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত এবং সবগুলা মিলে একটা পদে পরিণত হয়েছে। এটা যে প্রক্রিয়ার মধ্যে হয়েছে এটাকেই বলা হচ্ছে সমাস। তাহলে সমাস হচ্ছে একাধিক পদের একপদীকরণ। ওকে, প্রাথমিক পরিচয় আমরা জেনে নিই, মানে সমাস সম্পর্কে ছোট্ট একদম বেসিক যে বিষয়গুলো সেগুলো কি। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ, অর্থাৎ এই সমাস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সর্বশেষ আমরা যে একটা পদ পাই এটাকে বলা হয় সমস্ত পদ। এটাকে বলা হয় সমস্ত পদ। এটা সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদ। এই সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। এই সমস্ত পদের প্রথম অংশ বলতে এই যে প্রথম সাহিত্য, এই সাহিত্যটা হচ্ছে প্রথম অংশ, এটাকে বলা হয় পূর্বপদ, এবং পরের অংশ সভা, এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। ওকে, সমস্ত পদকে বিশ্লেষণ করে যে বড় বাক্য পাওয়া যায়, এই সমস্ত এটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে অনেক বড় একটা পদ পাচ্ছি। এই সাহিত্য সভা এটা সমস্ত পদ, এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সাহিত্য বিষয়ক সভা। এই যে বড় বাক্যটা আসলে যে এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য, এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ওকে, তাহলে সমস্ত পদকে বিশ্লেষণ করে যে বড় বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাস বাক্য। তাহলে এই যে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যে সকল পদের সমাস হয় তাদেরকে সমসমান পদ বলা হয়। এই যে সকল পদ নিয়ে সমাস হচ্ছে এই প্রত্যেকটা, এই যে 4টা পদ আমরা দেখতে পাচ্ছি, এই 4টা পদকে বলা হয় সমসমান পদ। তাহলে এটা সমসমান পদ, এটা সমসমান পদ, এটা সমসমান পদ, এটা সমসমান পদ, 4টা সমসমান পদ। এই সবগুলো পদ মিলে একসাথে এটাকে বলা হয় সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। আর এই অনেকগুলা পদ এক পদে পরিণত হয়ে যেটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হয় সমস্ত পদ, এবং এই পূর্বের অংশটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর সভায় পরের অংশটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। আচ্ছা, এখন সমাসের প্রকারভেদ। পরিবর্তিত যে নতুন বাংলা ব্যাকরণ এসেছে, এই নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস হচ্ছে মূলত 4 প্রকার।
আগে যে 6 প্রকার ছিল ওটা ভুলে যাইতে হবে এখন। একদম ভুলে যাওয়ার দরকার নাই, মানে যদি কখনো আসে পরীক্ষায় যে সমাস কত প্রকার, এখন লিখবেন 4 প্রকার, চোখ বন্ধ করে 4 প্রকার লিখবেন, কোনো ধরনের সন্দেহ থাকা ছাড়াই। হ্যাঁ, বলবেন যে না এত বছর ধরে পড়ে আসছি 6 প্রকার, এখন আর 4 প্রকার লিখতে কষ্ট হচ্ছে। যদি মার্কস পাইতে চান তাহলে 4 প্রকার দাগাইবেন, আর যদি মনে হয় যে না আপনার মার্কসের দরকার নাই তাহলে 6 প্রকার দাগাতে পারেন, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, সমাস হচ্ছে 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। এখন তাহলে বলতে পারেন যে অব্যয়ীভাব সমাসটা কোথায় গিয়ে কার সাথে মিশেছে, কিংবা আমাদের আরেকটা সমাস ছিল দ্বিগু সমাস, এগুলো গেল কই? হ্যাঁ, এগুলো গেল কই? তো উত্তর হচ্ছে নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী অব্যয়ীভাব সমাস নামে কোনো সমাসের প্রকারভেদ না থাকলেও অব্যয়ীভাব সমাসকে আমাদেরকে আলাদাভাবে পড়তে হবে, মানে প্রকারভেদের মধ্যে নাই, অব্যয়ীভাব সমাসটা আমাদের প্রকারভেদের মধ্যে নাই নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী। তবে আমরা পড়ে নিব, একদম না যে সেটাকে ফেলে দিব, কারণ আমাদের প্রশ্নকর্তা তো এমন হতে পারে, আমি জানি না, তার আসলে আধুনিক পরিবর্তিত বাংলা ব্যাকরণ অবশ্যই ওনার জানা উচিত। তো যদি না থাকে, উনি আবার যদি হঠাৎ করে প্রশ্ন করেই ফেলে যে অব্যয়ীভাব সমাস ছাড়া, অব্যয়ীভাব সমাস থেকে প্রশ্ন করলো, তো ওটা ছাড়া কোনো অপশনই নেই, সেক্ষেত্রে আমাদেরকে ওটা পড়ে রাখলে তো আর সমস্যা নেই, তাই না? তো নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী পূর্বের যে দ্বিগু সমাস ছিল, ওই দ্বিগু সমাসটা হচ্ছে এখন কর্মধারায় সমাস কিংবা দ্বিগু কর্মধারায় সমাস নামে পরিচিত। অর্থাৎ আমাদের একটা অ্যান্সার হচ্ছে যে অব্যয়ীভাব সমাস নামে কোনো সমাস আসলে বর্তমান নতুন ব্যাকরণে নাই, আর দ্বিগু সমাস যেটা ছিল ওইটা এখন কর্মধারায় সমাসের সাথে মিশে গেছে। কর্মধারায় সমাসের ভিতরের একটা অংশ হচ্ছে দ্বিগু কর্মধারায় সমাস। ঠিক আছে, সো দ্বিগু সমাস নামে আলাদা কোনো সমাস নাই, কিন্তু কর্মধারায় সমাসের একটা প্রকারভেদ হচ্ছে দ্বিগু কর্মধারায় সমাস, মানে একটা ধরন হচ্ছে দ্বিগু কর্মধারায় সমাস। এই দ্বিগু কর্মধারায় সমাসটাই হচ্ছে আমার আগেকার দ্বিগু সমাস, মানে পূর্বে যেটা দ্বিগু সমাস ছিল ওটার এখন বর্তমান নাম দ্বিগু কর্মধারায় সমাস। ওকে, তো দ্বিগু কর্মধারায় সমাসের এক্সাম্পল কি আশা করছি বলতে হবে না, 3 ফলের সমাহার, ত্রিফলা, 4 রাস্তার সমাহার, চৌরাস্তা, যেগুলো আমরা এর আগে দ্বিগু সমাস পড়ে আসছি। ঠিক আছে, এই যে দেখেন আমি রেফারেন্স দিয়ে দিয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ 2021 সংস্করণ, পৃষ্ঠা নম্বর 38। 21 সংস্করণের পরের সংস্করণ যতগুলোই দেখেন না কেন, আমার এই পরিবর্তিত বাংলা ব্যাকরণের যে তথ্যগুলো আমি এখানে দিচ্ছি এগুলোই পাবেন ওখানে। ওকে, তো সংক্ষেপে সমাস চেনার উপায়। সংক্ষেপে সমাস চেনার উপায়, তো দ্বন্দ্ব সমাস চেনার উপায় হচ্ছে যে দ্বন্দ্ব সমাসে সকল পদের প্রাধান্য থাকবে, মানে প্রাধান্য অনুযায়ী আমি এখানে আসলে বিচার বিশ্লেষণ করতেছি যে পদের প্রাধান্য থেকে আসলে সমাস চেনার উপায়টা কি। পদের প্রাধান্য হচ্ছে দ্বন্দ্ব সমাসে সকল পদের প্রাধান্য থাকবে, আর বহুব্রীহি সমাসে কোনো পদেরই প্রাধান্য থাকবে না, ওই এক্সিস্টিং যে পদগুলো থাকবে ওদের কোনো পদের প্রাধান্য থাকবে না, অন্য একটা তৃতীয় একটা পদের প্রাধান্য পাইবে। এটা আমি বোঝাই দিব আপাতত, জাস্ট এখানে আমি যেটা পড়াচ্ছি বোঝাই, একটু দেখে নেন, আমি বোঝাই দিব, একটু পরেই বোঝাই দিব। তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য থাকবে, কর্মধারায় সমাসেও পরপদের প্রাধান্য থাকবে। তার মানে খুবই সহজে দ্বন্দ্ব সমাসে সকল পদের প্রাধান্য থাকবে, বহুব্রীহি সমাসে তৃতীয় কোনো একটা পদের প্রাধান্য থাকবে, আর তৎপুরুষ কর্মধারায় পরপদের প্রাধান্য থাকবে। ঠিক আছে, তো অব্যয়ীভাব সমাস যেটা, এটা আমাদের প্রকারভেদের মধ্যে নাই, তবু আমরা জেনে নেব যেটা হচ্ছে পূর্ব পদের প্রাধান্য হয়। অব্যয়ীভাব সমাসটা হচ্ছে পূর্ব পদের প্রাধান্য হয়। ঠিক আছে, আর দ্বিগু সমাস তো এখন আর নাই, ওটা কর্মধারায় সমাসের মধ্যেই, সুতরাং দ্বিগু সমাসও কিন্তু পরপদের প্রাধান্য। তার মানে শুধুমাত্র অব্যয়ীভাব সমাসটাই হচ্ছে পূর্ব পদের প্রাধান্য পায়, শুধুমাত্র অব্যয়ীভাব সমাসেই পূর্ব পদের প্রাধান্য পায়। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই প্রাধান্য জিনিসটা একটু বোঝান, আসলে আমরা তো প্রশ্ন করতে পারি না স্যারকে যে প্রাধান্য জিনিসটা কি, সো এটা আসলে একটু বুঝাই দিলে ভালো হয়, কারণ ছোট থেকে পড়ে আসতেছি যে প্রাধান্য প্রাধান্য প্রাধান্য, কিন্তু প্রাধান্য জিনিসটা কি এটা আজও আমি বুঝতে পারলাম না। তো আসেন আমরা প্রাধান্য জিনিসটা একটু বুঝি। বড় বোন, এই যে আমি বড় বোন কথাটা বললাম, দেখেন বড় বোন জিনিসটা কি। আমি যদি বলি যে আপনার বড় বোন, সে কিন্তু আপনার বোন, যাই হোক বড় হোক আর ছোট হোক যেটাই হোক না কেন, সে কিন্তু আপনার বোন। এখন আমি যদি বড় বাদও দেই, বড় যদি আমি কেটে ফেলেও দেই, তারপরও কিন্তু সে আপনার বোনই থাকতেছে। হ্যাঁ, এমন না যে আপনার বোন থেকে ভাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে বোনটাকেই কেটে ফেলে দেই, হ্যাঁ বোনটাকেই যদি কেটে ফেলে দেই, তাহলে থাকতেছে আমার শুধুমাত্র বড়। তো এই বড় দিয়ে কিন্তু আমি কিছু বুঝতেছি না, আমার মূল জিনিসটা কিন্তু বড় বোন, সিস্টার। সো বড় দিয়ে কিন্তু আমি যদি শুধু বলি যে বড়, তার মানে কি বড় অনেক কিছু হতে পারে, বড় যে কোনো ধরনের ফলমূল হতে পারে,
হ্যাঁ, বড় কোনো প্রাণীও হতে পারে, বড় কোনো পাহাড় পর্বত হতে পারে। তার মানে বড় দিয়ে যদি শুধুমাত্র বড় থাকে তাহলে আমি বোন জিনিসটা, মেইন জিনিসটা থাকছে না। কিন্তু আমি যদি বড়টাকে কেটে ফেলে দিয়ে শুধু বোন রাখি তাহলে আমার বোন বনি, বড় বোন হোক আর ছোট বোন হোক, আর বড় যদি আমি উল্লেখ নাও করি তারপরেও কিন্তু বোন বনি। তার মানে বোন জিনিসটাই এখানে মেইন, তার মানে বোনটাই হচ্ছে আমার প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে পরপদের প্রাধান্য পাইছে, পরপরে প্রাধান্য পাইছে, আমার পূর্বপদে এখানে তেমন একটা প্রাধান্য নেই। তার মানে এখানে পরপদের প্রাধান্য পেয়েছে। এখন আমি যদি বলি ভাই বোন, তো ভাই বোন কথাটা যদি আমি এখানে আমি যদি ভাইটা কেটে ফেলে দেই, মূল জিনিসটা কি ছিল একটু মনে রাখেন, যে ভাই বোন বলতে ভাই এবং বোন উভয়কেই বোঝায়, ভাই এবং বোন উভয়কেই যেন বোঝায়। তো আমি যদি ভাইটাকে কেটে ফেলে দিই তাহলে বোঝায় শুধু বোন, কিন্তু আমার মূল জিনিস তো ছিল ভাই বোন। তো আমি যদি বোনটাকে কেটে ফেলে দিয়ে শুধু ভাই বলি, ভাই বললে তো আর ভাই বোন বোঝায় না, ভাই বললে শুধু ভাই বোঝায়। আমি যদি শুধু বোন বলি, বোন বললে তো শুধু বোনই বোঝায়, ভাই বোন তো আর বোঝায় না। তার মানে মূল বিষয় ভাই বোন বোঝাইতে চাইলে আমাকে দুইটা শব্দই বলতে হবে, অর্থাৎ এখানে উভয় পদের প্রাধান্য রয়েছে, উভয় পদেরই প্রাধান্য রয়েছে। এখন দেখেন উপজেলা, তো উপজেলা আমার উপজেলা হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ। হ্যাঁ, আমার উপজেলা কিশোরগঞ্জ। তো এখানে দেখেন আমি যদি বলি যে উপটা, এই উপটাকে যদি আমি কেটে ফেলে দেই, তো উপটাকে যদি কেটে ফেলে দেই তখন থাকতেছে আমার শুধু জেলা, তখন থাকতেছে আমার শুধু জেলা। তো শুধু যদি জেলা থাকে তাহলে আমার জেলা কিন্তু হয়ে যায় নীলফামারী। তাহলে দেখেন এই উপর কত দাম, উপ যখনই থাকে তখনই আমার সঠিক এক্সাক্ট লোকেশনটা আসতেছে যে কিশোরগঞ্জ। কিন্তু আমি উপটা যদি ফেলে দেই তাহলে আমার লোকেশনটাই ভুল আসতেছে, আমার লোকেশনটা চলে যাচ্ছে জেলা পর্যায়ে নীলফামারী। হ্যাঁ, তার মানে পুরা জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে উপর কত পাওয়ার এখানে বুঝতে পারতেছেন, তাহলে উপর পাওয়ার আছে অনেক। তো আমি বুঝতেই পারতেছি যে উপর না থাকলে আমার সঠিক প্লেসেই যাইতে পারতেছি না, এই জন্য এটা হচ্ছে পূর্ব পদের প্রাধান্য। তাহলে বড় বোন এখানে পরপদে প্রাধান্য, উভয় পদে প্রাধান্য, এখানে পূর্ব পদে প্রাধান্য, মোটামুটি সব ধরনের প্রাধান্যই আমি এখানে দেখে ফেলেছি। হ্যাঁ, এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে অন্য কোনো একটা তৃতীয় পদের প্রাধান্য মাঝে মাঝে বোঝায়, সেইটা কি জিনিস, যে তৃতীয় পদের প্রাধান্য। যেমন দেখেন গায়ে হলুদ, তো গায়ে হলুদ শব্দটি দ্বারা আমরা সঠিকভাবে যদি এখানে শাব্দিক অর্থ করি, যে গায়ে মানে হচ্ছে শরীরে আর হলুদ মানে হচ্ছে হলুদ। তো গায়ে হলুদ বলতে আমি কিন্তু এরকমটা বুঝাই না, শরীরকেও বুঝাই না, হলুদকেও বুঝাই না। হ্যাঁ, কোনোটাই বুঝাই না, বুঝাই একটা অন্য কোনো একটা অনুষ্ঠানকে বোঝায়। গায়ে হলুদ বলতে একটা প্রোগ্রামকে বোঝায়। এটা গায়ে হলুদ বলতে শরীরকেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, মানে শাব্দিক অর্থের কোনোটাই অর্থ নেয় না। তার মানে তৃতীয় কোনো একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এই গায়ে হলুদ শব্দটা দ্বারা। সুতরাং এইখানে আসলে আমাদের পরপদে প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পূর্বপদ, পরপদ, উভয় পদ কিংবা তৃতীয় কোনো পদের প্রাধান্য জিনিসটা আসলে কি। ওকে, তো প্রাধান্য দেখে আমরা সবসময় সমাস নির্ণয় করতে পারবো না, তার জন্য আমাদেরকে ছোট ছোট আরও কিছু টেকনিক খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি কখনো ব্যাস বাক্য বা পূর্বপদ দেখেও বুঝতে পারি যে সমাসটা আসলে কোন ধরনের সমাস। অনেক সময় ব্যাস বাক্য থাকে পরীক্ষায়, ব্যাস বাক্য সহকারে দিয়ে বলে যে এটা কোন সমাস, সেক্ষেত্রে আমাদের জন্য আরও অনেক ইজি হয়ে যায়। কারণ দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা সবসময় দেখতে পাই যে ব্যাস বাক্যে এবং ও আর থাকবে। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে ব্যাস বাক্যে যদি এবং ও আর থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে ব্যাস বাক্যে জার থাকে, ব্যাস বাক্যের শেষে থাকে কি জার, তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব সমাস যেটা বর্তমানে আসলে এখন নাই, তো তারপরে আমরা একটু জেনে রাখি যে পূর্বপদে উপসর্গ বা যদি কোনো অব্যয় থাকে, পূর্বপদে মানে সমস্ত পদের পূর্বের পদটা যদি কোনো উপসর্গ কিংবা অব্যয় হয় তাহলে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আর তৎপুরুষ সমাস হচ্ছে পূর্বপদ থেকে কোনো একটা বিভক্তির লোপ পেয়ে যাবে, পূর্বপদ থেকে কোনো একটা বিভক্তি আছে সমস্ত পদে গিয়ে সেটা নাই, ওইটাই হচ্ছে তৎপুরুষ সমাস। ওকে, কর্মধারয় সমাস কি? কর্মধারয় সমাস হচ্ছে ব্যাস বাক্যে যে বা যিনি থাকবে, অথবা ব্যাস বাক্যের সমাহার বা সমষ্টি থাকবে। কেন? কারণ ওই কর্মধারয় সমাসের মধ্যে এখন দ্বিগু সমাসটা ঢুকে গেছে, এই জন্য ব্যাস বাক্যে যদি যে বা যিনি থাকে তাহলে সেটা কর্মধারয় সমাস, আর ব্যাস বাক্যের সমাহার বা সমষ্টি থাকলে সেটা দ্বিগু কর্মধারয় সমাস। ঠিক আছে, তো এই যে ছোট ছোট টেকনিক, এটা অনেক সময় অনেক কাজে লাগে। কোনটা যে কোন সময় কাজে লাগবে তখন আসলে বুঝতে পারবেন যখন পরীক্ষার হলে গিয়ে বসবেন।
তখন বুঝতে পারবেন যে নাহিদ ভাই যে এত সুন্দর করে পড়াইছিল, প্রাধান্য দেখে সমাস নির্ণয়, ব্যাসবাক্য দেখে সমাস নির্ণয়, এগুলো কেন গুরুত্বপূর্ণ ছিল, এগুলো কতটা হেল্পফুল ছিল পরে বুঝতে পারবেন। পরীক্ষার হলে গিয়ে যখন বসবেন, যখন আনকমন কোনো কিছু আসবে, আনকমন কোনো কিছুর যদি সমাস নির্ণয় করতে বলা হয়, যখন পরীক্ষার খাতায় একটা আনকমন কোনো একটা প্রবলেম দেখবেন, আনকমন কোনো একটা শব্দ দিয়ে বললো এটা কোন সমাস, ওইটা তখন আপনি ব্যাসবাক্য কিংবা প্রাধান্য দেখে বুঝে ফেলবেন, তখনই আসলে আমার এই ভিডিও বানানোর সার্থকতা হবে। তো আমরা এই ব্যাসবাক্য দেখে সমাস চেনার উপায় দেখে ফেলেছি, এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমরা কিছু উদাহরণ দেখব, যে আমরা একটু আগে যে ব্যাসবাক্য দেখে সমাস চেনার যে উপায়টা পড়লাম, এটা আসলে উদাহরণ দেখে এটা বাস্তবে একটু বোঝার চেষ্টা করি। ভাই আর বোন, দেখেন ভাই আর বোন, ভাই বোন, ব্যাসবাক্যে দেখুন আর আছে, ব্যাসবাক্যে যেহেতু আর আছে দ্বন্দ্ব সমাস। ৮০তে ২০ যার, ৮০-২০, ব্যাসবাক্যে দেখেন যার আছে, যার থাকলে বহুব্রী সমাস। বিপদে কে আপান্ন, হ্যাঁ বিপদে কে, বিপদ আপন্ন, এই যে বিপদ কে ছিল, কে বিভক্তি এখানে এসে নাই হয়ে গেছে, তাহলে পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেলে সেটাকে বলা হয় তৎপুরুষ সমাস। যিনি রাম তিনি কৃষ্ণ, রামকৃষ্ণ, দেখেন যিনি আর তিনি আছে, যিনি তিনি থাকলে সেটা হচ্ছে কর্মধারায় সমাস। ঠিক আছে, ওকে। আরও কিছু বিষয় আপনারা বলতে পারেন যে অব্যয়ীভাব সমাস পড়াবো, একটু অপেক্ষা করেন, একটাই তো ক্লাস, এমন না যে আমি সমাস নিয়ে ৪-৫টা ক্লাস নিচ্ছি, আপনার অনেক কষ্ট হবে। একটা ক্লাস কষ্ট করে দেখবেন, সমাস শেষ। এই একটা ক্লাসও যদি দেখার সময় না হয়, একটু ধৈর্য সহকারে কষ্ট করে যদি একটা ক্লাস কমপ্লিট করতে না পারেন, তাহলে আগামী আরও কয়েক বছরে আসলে সমাজ শেষ করতে পারবেন না। কি বলবো, যে সমাজ এত কঠিন একটা টপিক, আমি একটা ক্লাসেই শেষ করে দিচ্ছি, কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে, আপনার একটু সময় দিতে হবে, আমাকে একটু শুনতে হবে, এবং আমার এই ক্লাসটা করার পাশাপাশি আপনাকে একটু নোট করতে হবে, তাহলেই সমাজটা আপনার লাইফ থেকে এই সমস্যাটা, সমাসের সমস্যাটা দূর হয়ে যাবে। ওকে, তো আমরা সবগুলো সমাসই একটু একটু বেসিক করে শিখতেছি। হ্যাঁ, বেসিক শেখার পরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এমন না যে আজকে শুধু এই যে সহজ সহজ বিষয়গুলো শেষ করেই ক্লাসটা শেষ করে দিব। আমি একদম শুরু থেকে বেসিক থেকে শেষ পর্যন্ত যাব, সমাসের যত নাড়িভুড়ি আছে সবগুলোতে যাব আজকে। ঠিক আছে, তো তার আগে আমরা নিত্য সমাসটা একটু দেখে নিই, যেটা হচ্ছে আমাদের প্রকারভেদের মধ্যে নেই। হ্যাঁ, প্রকারভেদের ছাড়া যে নিত্য সমাস রয়েছে, এইটা সম্পর্কে একটু জেনে নিই। যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সর্বদাই সমাসবদ্ধ থাকে, এগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে, দরকার নাই। আমরা সহজে নিত্য সমাসটা কিভাবে চিনবো এটা একটু দেখে নেই, কারণ পরীক্ষার খাতায় তো আমাদের আসবে যে এটা কোন সমাস, তো অপশনে থাকবে নিত্য সমাস। তো আমরা যদি দেখি সমস্ত পদে অন্তর বা মাত্র থাকে, তাহলে ওইটা নিত্য সমাস। সমস্ত পদে যদি অন্তর বা মাত্র থাকে, তাহলে ওইটা নিত্য সমাস। যেমন অন্য গ্রাম, গ্রামান্তর, কেবল শোনা, শোনা মাত্র। অন্য দেশ, দেশান্তর, কেবল দেখা, দেখা মাত্র। দেখেন অন্য গ্রাম, গ্রামান্তর, অন্তর, এই যে দেখেন শোনা মাত্র, হ্যাঁ দেশান্তর, অন্তর, এই যে মাত্র। যদি আমি দেখি যে সমস্ত পদে অন্তর বা মাত্র আছে, তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস। ব্যতিক্রম আছে, যেমন তেপান্তর, এইটা কিন্তু দ্বিগু কর্মধারয় সমাস। তেপান্তর হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। এটা ছাড়া বাকি যেগুলো আছে অন্তর বা মাত্র দেখলেই সেটা হচ্ছে নিত্য সমাস। ওকে, এখন মনে রাখবেন যে ৯২ এবং আমরা, এইটা কিন্তু নিত্য সমাস দুইটাই, ৯২ এবং আমরা দুইটাই হচ্ছে নিত্য সমাস। তবে এই আমরাটা কিন্তু আবার দ্বন্দ্ব সমাস, আমরাটা কিন্তু আবার দ্বন্দ্ব সমাস। তো পরীক্ষায় আমরা যদি বলা হয় যে আমরা কোন সমাস, তাহলে এরকম প্রশ্ন আসলে দেখবেন যে অপশনের মধ্যে হয় নিত্য আছে, নতুবা দ্বন্দ্ব আছে, দুইটাই একসাথে সাধারণত থাকে না। হ্যাঁ, দুইটা একসাথে সাধারণত থাকে না, যদি থাকে সেক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সমাস দাগাবো, সেক্ষেত্রে আমরা ওই আমরাটাকে বলবো যে এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, সো আমরা এই অ্যাডভান্স লেভেলে ঢোকার আগে দুইটা একটু এক্সট্রা জিনিস আমরা শিখে আসলাম, সেটা হচ্ছে নিত্য সমাস, আর একটা শিখবো অলুক সমাস। ঠিক আছে, দুইটা একটু এক্সট্রা পার্ট আমরা শিখে তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকে পড়ব। তো নিত্য সমাস আমরা শিখলাম যে অন্তর বা মাত্র যদি থাকে সমস্ত পদে, তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস। আর ৯২ এবং আমরা, এটা হচ্ছে নিত্য সমাস এবং দ্বন্দ্ব সমাস দুইটাই। তবে আমরাটা একই সাথে নিত্য প্লাস দ্বন্দ্ব, তো যদি কখনো দুইটাই অপশনে থাকে তাহলে দ্বন্দ্বই সঠিক উত্তর হবে। কেন হবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো, কারণ প্রত্যেকটা সমাসের বিস্তারিত আলোচনা হবে একটু পরেই। ওকে, অলুক সমাসটা কি? অলুক সমাসটা হচ্ছে সমাসের ব্যাসবাক্যের সমস্যমান পদের বিভক্তি লুপ্ত না হয়ে সমস্ত পদে বিদ্যমান থাকলে তাকে অলুক সমাস বলে।
আমরা তৎপুরুষ সমাসে দেখেছি সমাসের ব্যাসবাক্যের যে বিভক্তি থাকে সেটা লুপ্ত হয়ে যায়, কিন্তু যদি ব্যাসবাক্যের সমস্যমান পদের বিভক্তিটা যদি লুপ্ত না হয়, সেটা যদি সমস্ত পদেও থাকে, তাহলে সেটা হচ্ছে অলুক সমাস। যেমন দেখেন দেশে বিদেশে, হ্যাঁ এই দেশে বিদেশে এটার সমস্ত পদ ওই দেশে বিদেশে। এখানেও দেখেন এই যে বিভক্তি এ বিভক্তি, সমস্ত পদেও গিয়েও বিভক্তি, এগুলো আর বিভক্তি লোপ পেয়ে দেশ বিদেশ হয়ে যায় না, এই জন্য এগুলো হচ্ছে অলুক সমাস। তেলে ভাজা তেল ভাজা হয় না, তেলে ভাজা তেলে ভাজাই হয়। সো বিভক্তিগুলো যেহেতু লোপ পাচ্ছে না, সেহেতু এগুলো হচ্ছে অলুক সমাস। আশা করছি বিভক্তি কি জিনিস এগুলো বোঝাতে হবে না। এই যে বিভক্তি হচ্ছে এ, হ্যাঁ কে রে, এগুলো আশা করছি বোঝাতে হবে না, এগুলো ছোট ক্লাসের পড়াশোনা। তো যাই হোক, আমরা এখন হচ্ছে প্রত্যেকটা সমাসের বিস্তারিত আলোচনা করব। আমি এগুলো নিয়ে আলাদা আলাদা কোনো ভিডিও করব না, কারণ ভিডিও অনেকগুলো হয়ে গেলে খুঁজতে সমস্যা হবে, খুঁজে পেতে সমস্যা হবে। টপিক যেহেতু একটা, ক্লাস হবে একটা, আমার কথা টপিক যেহেতু একটা, ক্লাস হবে একটা। তো যথারীতি বলে রাখছি যে আমার এই ক্লাসটা নেওয়া হচ্ছে কিন্তু আমার লেখা বাংলা এ প্লাস বই থেকে। তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো nahid24.com থেকে, অথবা রকমারি থেকেও কিনতে পারো, অথবা তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকেও কিনতে পারো। এই যে এত বড় একটা কোর্স করতেছো বাংলা সেকেন্ড পেপারে, যেটা এইচএসসির অনেক বড় একটা সিলেবাস, এই পুরা সিলেবাসটা তোমরা জাস্ট ইউটিউবে ফ্রিতে শেষ করে দিতে পারবে শুধুমাত্র এই কোর্স এবং হাতে যদি থাকে বাংলা এ প্লাস বইটি। আর বাংলা এ প্লাস বইটাতে কিন্তু শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপার নেই, বাংলা প্রথম পত্র রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্র দুইটাই কভার করে দিবে এই বইটি। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে জোড়া। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? জোড়া। তো ব্যাসবাক্যে সমসমান পদগুলি এবং ও আর এই তিনটা অব্যয় দ্বারা যুক্ত থাকে। তাহলে আমি এই কথাটা আগেও বলেছি যে ব্যাসবাক্যে দ্বন্দ্ব সমাসের কি থাকে? পদগুলি এবং ও আর এই অব্যয় দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে? এবং ও আর এগুলো দ্বারা যুক্ত থাকে। যে সমাসের সমস্ত পদে একই পদ, একই বিভক্তি এবং উভয় পদের প্রাধান্য থাকে তাকেই দ্বন্দ্ব সমাস বলে। তাহলে তিনটা কথা বলছি, সমস্ত পদে একই ধরনের পদ থাকবে, একই বিভক্তি থাকবে এবং উভয় পদের প্রাধান্য থাকবে। এই তিনটা কথা খুবই গুরুত্বপূর্ণ। একই ধরনের পদ, একই বিভক্তি, উভয় পদের প্রাধান্য, তাহলেই সেটা দ্বন্দ্ব সমাস হবে। ভাই আর বোন, দেখেন ভাইও যে ধরনের পদ, বোনও সেই ধরনের পদ, এবং দুইটাই আমার আর দ্বারা যুক্ত আছে। আর হচ্ছে একটা বিভক্তি, এবং এখানে উভয় পদের প্রাধান্য পেয়েছে। ভাই বোন, আশা করছি প্রাধান্য জিনিসটা বোঝাতে হবে না। আমি ও তুমি, দেখেন একই ধরনের পদ বলতে দেখেন আমি ও তুমি, এটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, এগুলো হচ্ছে সর্বনাম। তার মানে এখানে একই ধরনের পদ রয়েছে, আবার ও দ্বারা যুক্ত রয়েছে, হ্যাঁ, আবার উভয় পদের প্রাধান্য রয়েছে। যেমন দেখেন যাওয়া আসা দুইটাই ক্রিয়াপদ, আবার ও দ্বারা যুক্ত রয়েছে, আবার এখানে উভয় পদের প্রাধান্য পেয়েছে। তো এইরকম একই পদ, একই বিভক্তি এবং উভয় পদের প্রাধান্য থাকলে সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আশা করছি এত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এতদিন হয়তো বা পড়ে নেই, আজকে হয়তো বা প্রথম পড়লেন। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস, এই যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা যদি অ্যাপ্লাই করেন তাহলে একদম যদি এই তিনটাই যদি মিলে যায় তাহলে সেটা দ্বন্দ্ব সমাস, চোখ বুঝে কোনো সন্দেহ ছাড়াই সেটা দ্বন্দ্ব সমাস। ওকে, এখন আমরা দ্বন্দ্ব সমাসের কিছু প্রকারভেদ রয়েছে, প্রকারভেদগুলো একটু দেখি। হ্যাঁ, একটু দেখে যাওয়া ভালো, এমন না যে এগুলো থেকে প্রশ্ন খুব রেয়ার আসে আসলে, কিন্তু দেখে যাওয়াটা ভালো। এমন সব কিছু একদম ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব, মাসি পিসি, চাও বিস্কুট, এগুলো হচ্ছে মিলনার্থ। মাসি পিসির সাথে যে মিলন রয়েছে, যেমন চা বিস্কুট, হ্যাঁ, চা খেলে চা বিস্কুট খাওয়ার একটা ইচ্ছা করে, চা বিস্কুট খেতে একটা মজাদার লাগে, একটা ভালো একটা প্যাকেজ, হ্যাঁ, এই মিল রয়েছে। হ্যাঁ, সো বিরোধাত্মক যেটা হচ্ছে বিরোধ সম্পর্ক, দাও কুমড়া, ওহি নকুল, তো এগুলো হচ্ছে বিরোধাত্মক। ওহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে বেজি, এই যে লিখে দিয়েছি। তো এদের মধ্যে আসলে সবসময় একটা বিরোধ থাকে, সাপ এবং বেজির মধ্যে একটা বিরোধ থাকে না, দেখো না যুদ্ধ লাগে। আর দা কুমড়া সম্পর্ক বলে না অনেকে, ওর সাথে দা কুমড়া সম্পর্ক রয়েছে, শত্রুতা রয়েছে, বিরোধ রয়েছে, এগুলো হচ্ছে বিরোধাত্মক শব্দযোগে দ্বন্দ্ব সমাস হয় অনেক সময়। তো এগুলো তো আসলে ওই সেম জিনিসটা রয়েছে, একই ধরনের পদ, একই বিভক্তি, আবার ওই মাঝখানে এবং ও আর রয়েছে, এগুলো রয়েছে। তো বিপরীত তার্থক, একটা হচ্ছে বিরোধার্থক আর একটা হচ্ছে বিপরীত তার্থক। বিপরীত তার্থক বলতে বিপরীত শব্দ, এখানে আগে যেটা ছিল বিরোধার্থক, এমন না যে দায়ের বিপরীত কুমড়া, এমন না, কিন্তু বিপরীত শব্দ কিন্তু দায়ের বিপরীত কুমড়া না, কিন্তু আয়ের বিপরীত ব্যয়,
ছোটের বিপরীত বড়, এই বিপরীত শব্দ যেগুলো সেগুলো দিয়ে যে সমাসটা হয়, যে দ্বন্দ্ব সমাসটা হয়, ওটার নাম হচ্ছে বিপরীতার্থক শব্দযোগী দ্বন্দ্ব সমাস। অঙ্গবাচক শব্দ আপনারা বুঝতেই পাচ্ছেন, হাত পা। সংখ্যাবাচকও বোঝাতে হবে না, 7, 17। সমার্থকও বোঝাতে হবে না, হাট বাজার, সমার্থক শব্দ যেগুলো। আর প্রায় সমার্থক যেটা, পোকামাকড়। এখন সমার্থক এবং প্রায় সমার্থকের মধ্যে একটু সমস্যা হতে পারে। সমার্থক মানে হচ্ছে একদম এক্স্যাক্ট সমার্থক শব্দ। হাটের সমার্থক শব্দ বাজার, ঘরের সমার্থক শব্দ দুয়ারা হতে পারে, কলের সমার্থক শব্দ কারখানা হতে পারে, কিন্তু পোকার সমার্থক শব্দ মাকড় না, দয়ার সমার্থক শব্দ মায়া না। সো দুইটা আলাদা জিনিস। পোকা একটা সঠিক, মাকড় হচ্ছে জাস্ট প্রায় সমার্থক, এক্স্যাক্টলি সমার্থক না। সো প্রায় সমার্থকটা আশা করছি বুঝতে পারছেন, আর সমার্থকটা হচ্ছে এক্স্যাক্টলি সমার্থক। সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস, আমি ও তুমি, এগুলো যাকে তাকে সর্বনাম শব্দ দিয়ে যে সমাসটা হয়। ক্রিয়া যোগে দেখাশোনা, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়া। বিশেষণ যোগে নরম গরম। তো এগুলো তো আমি একটু আগেই বললাম যে মানে বাম দিকে যে পদটা থাকবে ডান দিকেও সেটা থাকবে, একই পদ হবে। বাম দিকে ক্রিয়া থাকলে ডানেও ক্রিয়া, বাম দিকে সর্বনাম থাকলে ডানেও সর্বনাম, বাম দিকে বিশেষণ থাকলে ডানেও বিশেষণ। তো এগুলো আমি একটু আগেই কিন্তু বলেছি, ঠিক আছে। তো একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে দ্বন্দ্ব সমাসের মধ্যে, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস, এই একশেষ দ্বন্দ্ব সমাসটা হচ্ছে দুইটি মাত্র একশেষ দ্বন্দ্ব সমাস রয়েছে। এটা আমাদের মানে যেহেতু দুইটা একশেষ দ্বন্দ্ব সমাস রয়েছে এবং এই দুইটা থেকে মানে সবসময় প্রশ্ন আসে, যদি একশেষ দ্বন্দ্ব সমাস থেকে প্রশ্ন আসে তাহলে এই দুইটাই আসবে, এর বাইরে আসবে না। সুতরাং আমাদের এই এক্সাম্পলটা মনে রাখাই সহজ, অত ঝামেলা না করে। এখানে আছে দুইটাই এক্সাম্পল, সেটা হচ্ছে তুমি, আমি ও সে, এটা হচ্ছে আমরা, আর সেও তুমি তোমরা। তুমি, আমি ও সে আমরা, সেও তুমি তোমরা, এই দুইটাই একশেষ দ্বন্দ্ব সমাস রয়েছে, ঠিক আছে। আমি কিন্তু একটু আগেও বলেছি যে আমরা দ্বন্দ্ব সমাস, সেটা কোন সমাস আশা করছি এক্সাম্পলটা পেয়ে গেছেন। এটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস, ঠিক আছে, একশেষ দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস আসলে প্রায় শেষ, তেমন কিছু বাকি নাই। আর মাত্র দুইটা টপিক আছে দ্বন্দ্ব সমাসের, সেটা হচ্ছে অলুক আর একটা বহুপদী। এই দুইটা শেষ করে দিই, তাহলেই দ্বন্দ্ব সমাস শেষ, ঠিক আছে। সো অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে সমস্যমান পদের বিভক্তি লুপ্ত না হয়ে, ওই যে শুরুতেই বলেছিলাম না যে অলুক সমাসটা কি, অলুক সমাসটা হচ্ছে বিভক্তি লুপ্ত হবে না। সো এটা আসলে বুঝতেই পারছেন, বিভক্তি লুপ্ত না হয়ে যদি কোনো দ্বন্দ্ব সমাস হয় তাহলে তার নাম অবশ্যই অলুক দ্বন্দ্ব সমাস হবে, কারণ বিভক্তি লুপ্ত না হলে তো সেটাকে বলে অলুক সমাস। তো যেহেতু বিভক্তি লুপ্ত না হয়ে সেটা যদি কোনো দ্বন্দ্ব সমাস হয় তাহলে তার নাম ডেফিনেটলি অলুক দ্বন্দ্ব সমাসই হবে, ঠিক আছে। যেমন দেখেন দুধে ভাতে, সো দুধও যে ধরনের পদ, ভাতও সেই ধরনের পদ, এবং মাঝখানে ও রয়েছে এবং দুই দিকে একই ধরনের বিভক্তি রয়েছে, এ বিভক্তি এ বিভক্তি। তার মানে তিনটা গুণই আমার দ্বন্দ্ব সমাসের মধ্যে একদম খাপে খাপ। সো যেহেতু দ্বন্দ্ব সমাসের মধ্যে ঢুকে গেছে, সুতরাং এটা কোনো না কোনো একটা দ্বন্দ্ব সমাস হবে। আমরা এটা তো বুঝলাম যে এটা একটা দ্বন্দ্ব সমাস হবে, কারণ দুইটাই একই ধরনের পদ, একই বিভক্তি, আবার ও দিয়ে যুক্ত রয়েছে। তাহলে যেহেতু দ্বন্দ্ব সমাস, আবার দেখতে পাচ্ছি যে এই বিভক্তিটা এই দুধে ভাতে গিয়ে সমস্ত পদেও দুধে ভাতে আছে, দুধ ভাত হয়ে যায় নাই, তার মানে বিভক্তির লোপ পায় নাই, তার মানে সেটা অবশ্যই অলুক দ্বন্দ্ব সমাসই হবে। এরকম দেখেন ধনে জনে, হাতে কলমে, এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস, যেটা দুইয়ের অধিক পদের দ্বারা যে দ্বন্দ্ব সমাসটা হয় তাকে বলা হয় বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন দেখেন সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম, হাত পা নাক মুখ চোখ, হ্যাঁ, এইগুলো দুইয়ের অধিক পদ দিয়ে আসলে যে সমাসটা হয়, যে দ্বন্দ্ব সমাসটা হয়, সেটার নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। সো দ্বন্দ্ব সমাস আসলে শেষ। দ্বন্দ্ব সমাসে এর বাইরে থেকে প্রশ্ন আসেই না বলা চলে, এগুলো নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। আমরা নেক্সট সমাসে চলে যাই, কারণ আমাদের তো আরো অনেক ডিফিকাল্ট কিছু রয়েছে। দ্বন্দ্ব সমাসের মতো একটা সহজ জিনিস নিয়ে এতক্ষণ পড়ে থাকলে তো আরো হবে না, তাই না? ওকে, আমরা এখন পরবর্তী সমাস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস আসলে অনেক অনেক সহজ, এর কারণ এটা জাস্ট পূর্বপদ থেকে বিভক্তি লোপ পেয়ে যায়, পূর্বপদ থেকে বিভক্তিটা হাওয়া হয়ে যায়, ওইটাই হচ্ছে তৎপুরুষ সমাস। সো বিভক্তির জিনিসটাকে এটা যদি আমরা ক্লিয়ার করে জানতে পারি তাহলে তৎপুরুষ সমাস শেষ। তো বিভক্তি সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন, কারণ এটা অনেক ছোট ক্লাসের পড়াশোনা, কিন্তু তারপরেও ভুলে যেতেই পারে, অনেক জিনিস ছোট ক্লাসের হলেও সেগুলো ভুলে যায়। তো সেজন্য আমি এখানে দিয়েছি যে প্রথমা বা শূন্য বিভক্তি আসলে কিছু না, শূন্য বা অ, হ্যাঁ, প্রতিটা ব্যঞ্জনবর্ণের শেষে যে অ থাকে ওইটাই হচ্ছে শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। আর দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থ বিভক্তি হচ্ছে কে রে,
পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকেছে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, আর সপ্তমী বিভক্তি হচ্ছে এ অতে, এ অতে। ওকে, তো চতুর্থী বিভক্তি কে রে এবং দ্বিতীয় বিভক্তি কে রে দুইটাই একই রকম, কিন্তু এখানে আসলে তফাৎ আছে। তফাৎটা আমি বলে দিব, তারপর শর্টকাটে বলে রাখি যে এই কে রেটা চতুর্থী বিভক্তি তখনই হবে যদি কারকটা হয় সম্প্রদান কারক। কারকটা যদি সম্প্রদান কারক হয় তাহলে চতুর্থ বিভক্তি, আর কারকটা অন্য কারক হলে তখন দ্বিতীয় বিভক্তি। ওকে, তো এটা সম্পর্কে আমরা দেখব এক্সাম্পল সহকারে। তো প্রথমা বিভক্তি লোপ পেয়ে আসলে কোনো কিছু হয় না, ওই জন্য ওটাকে তৎপুরুষ সমাসের মধ্যেই রাখা হয়নি, কারণ প্রথমা বিভক্তি মানে শূন্য, নাই, অবিভক্তি, যায় ওটার আর কি লোপ পাবে, তাই না? তো দ্বিতীয় তৎপুরুষ সমাস থেকে শুরু হয়েছে আমাদের যে তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তো দ্বিতীয় তৎপুরুষ সমাস আসলে খুবই সহজ, যে পূর্বপদ থেকে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যাবে। তৃতীয় তৎপুরুষ সমাস সেম, যে তৃতীয় বিভক্তি লোপ পাবে। চতুর্থ তৎপুরুষ সমাস ওই সেম, চতুর্থ বিভক্তি লোপ পাবে। যেমন বিভক্তিটা লোপ পায় কিভাবে আমরা একটু দেখি, যে বিপদ কে আপন্ন, এই যে কে আছে পূর্বপদ থেকে যে কে বিভক্তিটা আছে, এই কে বিভক্তিটা দেখেন এখানে নাই, হাওয়া হয়ে গেছে। তপবনকে দর্শন, তপবন দর্শন, এই যে তপবন কে, এই কেটা হাওয়া হয়ে গেছে, তপবন দর্শন। তৃতীয় বিভক্তি এরকম, ছায়া দ্বারা শীতল, এই যে দ্বারা বিভক্তিটা লোপ পেয়ে ছায়া শীতল হয়েছে। মন দ্বারা গড়া, মন গড়া, এখানে দ্বারা বিভক্তিটা লোপ পেয়েছে। এরকম যে বিভক্তিটা লোপ পাবে সেটা হচ্ছে সেই তৎপুরুষ সমাস। চতুর্থ বিভক্তি সেম, গুরুকে ভক্তি, গুরু ভক্তি, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা। তো এখানে চতুর্থ তৎপুরুষ সমাসটা আসলে সবসময় কে থাকবে না, যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এখানে কে বিভক্তিটা লোপ পেয়েছে ঠিকই, কিন্তু এটা চাইলেই কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারত। কেন হয়নি? কারণ গুরুকে ভক্তি করার কারণে ওই গুরুর কাছ থেকে আমরা কিছু চাই না, যে আপনাকে আমি ভক্তি করলাম, আপনি আমাকে 10টা টাকা দেন, বা কোনো কিছু আমাদের চাওয়ার কিছু থাকে না। আমরা ভালোবেসে শ্রদ্ধা করে আমরা তাকে ভক্তি করি, গুরুকে, আমার শিক্ষককে ভক্তি করি। তো এই জিনিসটা হচ্ছে আসলে সম্প্রদানকারক, মানে যেটাতে কোনো চাওয়া পাওয়া নেই, আমার আশা আকাঙ্ক্ষা নেই, যেটা আমি নিজের স্বেচ্ছায় যে শ্রদ্ধাটা করতেছি, বা নিজের স্বেচ্ছায় যদি কাউকে কোনো কিছু দান করি, এটাই হচ্ছে সম্প্রদানকারক। আর সম্প্রদানকারকের ক্ষেত্রে ওই কে বিভক্তিটা হচ্ছে চতুর্থী বিভক্তি। সো এইখানে এই কেটা হচ্ছে চতুর্থী বিভক্তি। এছাড়া যখন জন্য অর্থ প্রকাশ পাবে, হ্যাঁ, জন্য অর্থ, হ্যাঁ, জন্য বা নিমিত্ত, এই অর্থটা প্রকাশ পেলে সেটা হয় তৎপুরুষ সমাস। এই জন্য বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। তো পূর্ব পদ থেকে কে হোক বা জন্য হোক বা নিমিত্ত হোক, যে কোনো একটা যদি লোপ পায় সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন। সো এছাড়া এখানে যেমন কেটা, এই কেটা দ্বারা কোনো সম্প্রদানকারক বুঝায়নি, এই জন্য এটা চতুর্থী তৎপুরুষ হয়নি, এটা দ্বিতীয় তৎপুরুষ সমাসই হয়েছে। পঞ্চমী তৎপুরুষটা হচ্ছে পূর্বপদ থেকে পঞ্চমী বিভক্তি লোপ পাবে। পঞ্চমী বিভক্তিটা হচ্ছে হতে থেকেছে, হ্যাঁ, হতে থেকেছে। এটা কেমন? দেশ থেকে পলাতক, দেশ পলাতক, বিলত থেকে ফেরত, বিলত ফেরত, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, হ্যাঁ, মানে থেকে, এই হতে থেকেছে, এইটা যদি লোপ পায় সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ওকে, এখন দেখেন ষষ্ঠী তৎপুরুষ সমাস, পূর্বপদ থেকে র এর এই বিভক্তিটা লোপ পাবে। যেমন চায়ের বাগান, চা বাগান, এই যে পূর্বপদের রটা বিভক্তি লোপ পেয়ে হয়ে যাবে চা বাগান। রাজার পুত্র, রাজপুত্র, যে র বিভক্তিটা লোপ পেয়ে হয়ে যাবে রাজপুত্র। হ্যাঁ, কবিদের গুরু, এই যে এর বিভক্তি লোপ পাচ্ছে, পথের রাজা, রাজপথ। তো এরকম আর র বা এর বিভক্তি লোপ পেলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস তো সেম, হ্যাঁ, পূর্বপদ থেকে সপ্তমী বিভক্তি যেটা রয়েছে এ অ তে, এটা লোপ পাবে। যেমন দেখেন গাছে পাকা, গাছ পাকা, গাছে এই বিভক্তিটা যেহেতু নাই হয়ে গেছে, এখানে এসে দেখেন এ বিভক্তি নাই, সুতরাং এই বিভক্তি লোপ পেয়েছে, এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। গোলায় ভরা, অন্তস্থ অটা এখানে লোপ পেয়েছে, অবিভক্তি, গোলা ভরা, এ অ তে এই অরা বিভক্তি লোপ পেয়েছে, এই জন্য এটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। আর যদি এইগুলো লোপ না পাইতো তখন অলুকের মধ্যে চলে যাইতো, অলুক সমাসের মধ্যে চলে যাইতো, যেহেতু লোপ পেয়েছে এই জন্য সেটা তৎপুরুষ সমাস হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা কিছু এক্সেপশনাল জানবো। আসলে তৎপুরুষ সমাসের মধ্যে কিছু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমরা একটু দেখব। সেটা হচ্ছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ব্যাপ্তি অর্থে যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী। এই যে ব্যাপিয়া বা ব্যাপ্তি, এইগুলো যদি থাকে বা এই ধরনের অর্থ যদি বোঝায়, তখন সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। চিরকাল ব্যাপিয়া সুখী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, এগুলো তো সাধারণ নিয়মের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ হয় না, দ্বিতীয় তৎপুরুষ তো হয় কে রে। তো এটা এক্সেপশনাল হিসেবে আমরা মনে রাখবো যে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়।
উনি হীন শূন্য ইত্যাদি শব্দ পরপদে থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। সাধারণত আমরা জানি তৃতীয় তৎপুরুষ সমাস হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক লোপ পাবে, কিন্তু আমরা এটা এক্সেপশনাল হিসেবে আমরা রাখবো যে উনহীন শূন্য শব্দগুলো পরপদে থাকলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। যেমন দেখেন জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য, এখানে সমস্ত পদে রয়েছে শূন্য। বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন, এখানে সমস্ত পদে রয়েছে হীন। তো উনহীন শূন্য এই তিনটা শব্দ যদি পরপদে থাকে তখন সেটা কি হয়, তৃতীয় তৎপুরুষ সমাস হয়। হ্যাঁ, তো এই এক্সেপশনাল বিষয়গুলো একটু আমাদের দেখতে হবে। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে সব সময় এক কথায় প্রকাশের মতো হয়ে থাকে, সব সময় এক কথায় প্রকাশের মতো হয়ে থাকে। যেমন জাদু করে যে জাদুকর, গ্রন্থ রচনা করে যে গ্রন্থকার, জলে চরে যে জলস্থর, পকেট মারে যে পকেট মার, ছেলে ধরে যে ছেলে ধরা, মানে দেখেই বোঝা যায় যে এক কথায় প্রকাশের মতো। তো এছাড়া মানে আমরা যখন সবগুলো সমাস আলোচনা করব তখন আমরা ডিফারেন্স করব, পার্থক্য করব যে এটা কেন ওই সমাস, কেন ওই সমাস, সেটা পরে। আগে আমরা সবগুলো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমাস আছে সেগুলো শেষ করার পরে তারপরে গিয়ে আমরা এটা শিখব যে বিভিন্ন ধরনের সমাসের প্রকারভেদ, মানে পার্থক্যটা করা হয় কিভাবে, বিভিন্ন ধরনের সমাসের পার্থক্যটা করা হয় কিভাবে, আসলে ওটা আমরা পরে শিখব। ঠিক আছে, আপাতত আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সমাস সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাভ করে যাই। ওকে, তো এর পরবর্তী সমাসটা হচ্ছে আমাদের কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস, এটার আসলে সংজ্ঞাটা এইভাবে দেওয়া আছে যে বিশেষণ এবং বিশেষ্য পদের সমাস হয়ে পরপদে অর্থ প্রাধান্য থাকলে সেটাকে বলা হয় কর্মধারায় সমাস। বিশেষণ এবং বিশেষ্য, তবে এরকম হয় বিশেষণ বিশেষ্য না হয়ে অনেক সময় বিশেষ্যও হয়, মানে বিশেষণ অথবা বিশেষ্য এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকে, মাস্ট থাকতে হবে, অন্য কোনো পদ থাকে না সাধারণত। হ্যাঁ, যেমন দেখেন নীল যে আকাশ, নীল আকাশ, নীলটা কি বিশেষণ, আকাশটা কি বিশেষ্য। সৎ যে লোক, সৎ মানে অনেস্ট, বিশেষণ, লোক মানে পার্সন বিশেষ্য। তো এইরকম আর কি, বিশেষণ বিশেষ্য, অনেক সময় বিশেষ্য দুইটা থাকতেই পারে, সেগুলো হচ্ছে কর্মধারায় সমাস। তবে অবশ্যই পরপদে প্রাধান্য থাকবে। হ্যাঁ, পরপদে প্রাধান্য থাকবে। যেমন নীল যে আকাশ, নীল আকাশ, এখানে নীল আকাশ বলতে বোঝানো হচ্ছে যে আকাশটা নীল, সেটাকে বলা হচ্ছে নীল আকাশ। হ্যাঁ, নীল আকাশ। তো এখানে আকাশের অর্থটা প্রাধান্য রয়েছে, কারণ আমি এখানে নীল ফালাই দিলেও আকাশ কিন্তু আকাশই, নীল আকাশও আকাশ, নর্মাল আকাশও আকাশ, আকাশ তো আকাশই। কিন্তু আমি যদি আকাশটাকেই ফালাই দিই তাহলে নীল, শুধু নীল দিয়ে কিন্তু নীল আকাশও বোঝায় না, বা আকাশকেও বোঝায় না, কিছু না আকাশের আশেপাশেই যায় না। সুতরাং নীল দিয়েই শুধু আকাশের আশেপাশে যাওয়া যাচ্ছে না, আকাশ দিয়ে নীল আকাশের আশেপাশে যাওয়া যাচ্ছে, মানে বিষয়টা বুঝতে পারছেন তো। এই জন্য এখানে পরপদে প্রাধান্য রয়েছে। ওকে, তো উপমান এবং উপমিত আর রূপক, উপমান, উপমিত, রূপক, এই তিনটা সমাস হচ্ছে কর্মধারায় সমাসের কি বলবো মেইন টপিক। আসলে পরীক্ষায় প্রশ্ন আসলে এই তিনটা থেকে আসে, বিশেষ করে উপমান এবং উপমিত। তো উপমান কর্মধারায় সমাসটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে, নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে। তাছাড়া সহজ হচ্ছে যা বাস্তবে হওয়া সম্ভব, যা বাস্তবে হওয়া সম্ভব সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। আর উপমিত হচ্ছে দুইটাই নাউনে নাউনে মিলে হবে, কিন্তু এটা বাস্তবে অসম্ভব। সো বাস্তবে সম্ভব কি, যেমন দেখি তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। সো তুষারের মতো সাদা কোনো কিছু হওয়া সম্ভব। অরুণের ন্যায় রাঙা, অরুণের মতো রঙিন হওয়া সম্ভব। হ্যাঁ, অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে সূর্য। হ্যাঁ, অরুণ হচ্ছে সূর্য, সূর্যের মতো রঙিন হওয়া সম্ভব। বকের ন্যায় ধার্মিক, বকের ন্যায় ধার্মিক, বক মানে হচ্ছে ভণ্ড, মানে ভণ্ড ধার্মিক হওয়া সম্ভব। কাজলের ন্যায় কালো হওয়া সম্ভব। ভ্রমরের ন্যায় কৃষ্ণ হওয়া সম্ভব। গজের ন্যায় মূর্খ হওয়া সম্ভব। গজ মানে হচ্ছে হাতি, হাতিকে মূর্খ প্রাণী বলা হয়। সো গজের, হাতির মতো মূর্খ হওয়া সম্ভব। যেটা সম্ভব সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। আর উপমিত হচ্ছে যেটা বাস্তবে অসম্ভব। যেমন দেখেন মুখ চন্দ্রের ন্যায়, মানে মুখ চাঁদের মতো। মুখ কি আসলে চাঁদের মতো হয়? হয় না, জাস্ট পাম দেওয়ার জন্য আমরা বলি। আমরা প্রেমিকাকে বলি তোমার মুখ চন্দ্রের মতো সুন্দর। হ্যাঁ, সে আবার আমাকে বলে যে পুরুষ সিংহের ন্যায়, মানে পুরুষ সিংহের মতো। হ্যাঁ, তুমি পুরুষ সিংহের মতো, পুরুষ মানে সিংহ পুরুষ যেটা আর কি। তো এইরকম যেটা পাম দেয়, চাঁদ মুখের ন্যায়, তোমার মুখ চাঁদ মুখ। ফুল কুমারীর ন্যায়, মানে ফুল কুমারী। হ্যাঁ, বলা হয় যে কুমারী মেয়েটা ফুলের মতো। বাস্তবে তো হওয়া সম্ভব না, একটা মানুষ তো আর ফুলের মতো হবে না, একটা মুখ তো আর চাঁদের মতো হবে না, বাহু তো আর লতার মতো হবে না। বাহু মানে হচ্ছে আর্ম, যেটা বাহু, হাত, আমাদের শরীরের যে বাহু, আর সেটা তো আর গাছের লতা পাতার মতো হওয়া সম্ভব না। চরণ তো আর, মানে পা তো আর পদ্ম ফুলের মতো হওয়া সম্ভব নয়। মানে বাস্তবে অসম্ভব যেটা চাপা মারা হয়, পাম দেওয়া হয়, সেইগুলাই হচ্ছে উপমিত কর্মধারায়। আমি এখানে দেখেন ব্যাখ্যা লিখিয়ে দিয়েছি যে মুখ যতই সুন্দর হোক না কেন তা কখনোই চাঁদ হয়ে যাবে না।
পুরুষ যতই শক্তিশালী হোক না কেন তা কখনো সিংহ হয়ে যাবে না, কুমারী মেয়ে যতই সুন্দর হোক না কেন তা ফুল হয়ে যাবে না। সুতরাং এগুলো বাস্তবে অসম্ভব, আর অসম্ভবগুলোই হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। তাহলে আশা করছি এর থেকে সহজে আর কোনো কিছু বোঝানোর কিছু নাই, যে বাস্তবে হওয়া সম্ভব যে কর্মধারায় সমাস সেটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস, বাস্তবে হওয়া অসম্ভব যে সমাস ওইটাকে বলা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। ওকে, আর রূপক কর্মধারায় সমাসটা হচ্ছে যে অসম্ভব তুলনা বুঝাবে, অসম্ভব তুলনা বুঝাবে এবং পূর্বপদ অদৃশ্য হবে। এই দুইটা গুণ, অসম্ভব তুলনা বুঝাবে এবং পূর্বপদ অদৃশ্য বুঝাবে। যেমন দেখেন মন রূপ মাঝি, মন মাঝি, এখানে মনের মতো মাঝি হওয়া কখনোই সম্ভব না, অসম্ভব। অসম্ভব তুলনা বুঝাইছে, ঠিক আছে, অসম্ভব হলে তো উপমিত কর্মধারায় সমাস হতে পারে, কিন্তু পূর্বপদটা এখানে কি হবে, অদৃশ্য হবে। এখানে মন রূপ মাঝি, এর মন যেটা, এই মনটাকে আমরা কখনোই দেখতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি। সুতরাং এটা মনটা অদৃশ্য, মন মাঝি, পূর্বপদটা অদৃশ্য। পূর্বপদ যদি অদৃশ্য হয় তা এবং অসম্ভব তুলনা বোঝায়, সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। বিষাদরূপ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু মানে হচ্ছে যে এমন একটা সাগর যেটা কান্না করে করে মনে হচ্ছে চোখের জলে যেন সিন্ধু সাগরও হয়ে গিয়েছে। বাস্তবে তো হওয়া অসম্ভব, এবং বিষাদ যে দুঃখ কষ্ট, এটাকে বাস্তবে দেখা যায় না, অনুভব করে নিতে হয়। জীবনরূপ প্রদীপ, জীবন প্রদীপ, জীবনটাকে আমাদের অদৃশ্য অনুভব করে নিতে হয়। আর ক্রোধরূপ অনল, ক্রোধানল, প্রাণ দেখতে পাচ্ছেন, সুখ, সবগুলোই হচ্ছে আমার অদৃশ্য। এরকম অসম্ভব তুলনা এবং তার সাথে পূর্বপদটা যদি অদৃশ্য হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়, রূপক কর্মধারায় সমাস হয়ে যায়। কি হয়ে যায়, রূপক কর্মধারায় সমাস। তাহলে আমরা বুঝতে পারলাম বাস্তবে হওয়া সম্ভব উপমান কর্মধারায় সমাস, বাস্তবে হওয়া অসম্ভব উপমিত, আর অসম্ভব প্লাস পূর্বপদ অদৃশ্য হলে সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস। আশা করছি এত সহজ করে আর কে বোঝাবে আপনাকে, আমি আসলে বুঝি না। তো যথারীতি বলে রাখছি যে আমার এই ক্লাসটা নেওয়া হচ্ছে কিন্তু আমার লেখা বাংলা এ প্লাস বই থেকে। তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো nahid24.com থেকে, অথবা রকমারি থেকেও কিনতে পারো, অথবা তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকেও কিনতে পারো। এই যে এত বড় একটা কোর্স করতেছো বাংলা সেকেন্ড পেপারে, যেটা এইচএসসির অনেক বড় একটা সিলেবাস, এই পুরো সিলেবাসটা তোমরা জাস্ট ইউটিউবে ফ্রিতে শেষ করে দিতে পারবে শুধুমাত্র এই কোর্স এবং হাতে যদি থাকে বাংলা এ প্লাস বইটি। আর বাংলা এ প্লাস বইটাতে কিন্তু শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপার নেই, বাংলা প্রথম পত্র রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথম ও দ্বিতীয় পত্র দুইটাই কভার করে দিবে এই বইটি। তো মধ্যপদলোপী কর্মধারায় সমাসটা একটু শর্টকাটে জেনে নিই, যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্য থেকে মধ্যপদ লুপ্ত হয়ে যায়, প্রথমত কথা হচ্ছে তাকে অবশ্যই কর্মধারায় সমাস হতে হবে। কর্মধারায় সমাস হওয়ার পরে ওই সমাসের ব্যাসবাক্য থেকে যদি কখনো মধ্যপদ মানে মাঝখানের কোনো একটা পদ হাওয়া হয়ে যায়, যেটা হাওয়া হয়ে গিয়ে যেটা সমস্ত পদে থাকবেই না, সেটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে কিন্তু আসলে আসন, এই পরপদ যেটা আসন, এটার কিন্তু প্রাধান্য রয়েছে, কারণ এই সিংহাসনটা কিন্তু এক ধরনের আসন। হ্যাঁ, আমি যদি বলি সিংহ একটা প্রাণী, ওটা অন্যদিকে চলে গেল, কিন্তু সমস্ত পদটা হচ্ছে সিংহাসন, একটা আসন। সুতরাং এখানে পরপদ যেটা আসন ছিল, এই আসনটাই কিন্তু আসলে এক ধরনের সিংহাসন, বা সিংহাসনটাই কিন্তু এক ধরনের আসন। তো এই জন্য আসলে এখানে পরপদের প্রাধান্য রয়েছে, দ্যাটস ওয়াই বিভিন্ন কারণে এটা আসলে মধ্যপদলোপী কর্মধারায় সমাস, আপনারা বুঝতেই পারছেন। সো কিন্তু আমরা এখানে দেখলাম যে এই মাঝখানে যে একটা পদ ছিল চিহ্নিত, এই চিহ্নিত পদটা আমার সমস্ত পদে এসে হাওয়া হয়ে গেছে। সুতরাং যে কর্মধারায় সমাসের মাঝখান থেকে কোনো একটা পদ হাওয়া হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, সেটি হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যেমন সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা, এই মাঝখান থেকে বিষয়ক কথাটা হাওয়া হয়ে গেছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ, এখানে মাঝখানে রক্ষার্থে শব্দটা কিন্তু এখানে হাওয়া হয়ে গেছে বা লোপ পেয়ে গেছে, এই জন্য এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সো মধ্যপদলোপী কর্মধারায় সমাস শেষ। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে দ্বিগু সমাসটা কর্মধারায় সমাসের মধ্যে ঢুকাই দিয়েছে। এই জন্য সমষ্টি অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, সেই সমস্ত পদটি বিশেষ্য হলে তাকে দ্বিগু কর্মধারায় সমাস বলে। এত কঠিন করে না বলে আমি যদি সহজে বলি যে আগে যেটা দ্বিগু সমাস ছিল ওইটাই এখন দ্বিগু কর্মধারায় সমাস। তবে এটা চেনার উপায় হচ্ছে যে সংখ্যাবাচক শব্দ এবং বিশেষ্য যোগ হবে, সংখ্যাবাচক শব্দ এবং বিশেষ্য যোগ হবে, এবং যে সমস্ত পদটা সেটাও বিশেষ্য হবে।
সংখ্যাবাচক শব্দ প্লাস বিশেষ্য ইজিক্যাল টু বিশেষ্য, এটাই হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। এটা কেন বললাম, কারণ এটার একটা আসলে আলাদা রয়েছে, মানে এখানে বিশেষ্য না হয়ে যদি অন্য কোনো হয় বিশেষণ হয় তখন সেটা দ্বিগু না হয়ে সংখ্যাবাচক বহুব্রী সমাস হয়ে যায়। এই জন্য আমি এই স্ট্রাকচারটা দিয়েছি যে সংখ্যাবাচক শব্দ প্লাস বিশেষ্য ইজিক্যাল টু বিশেষ্য, এটাই হচ্ছে আমার দ্বিগু কর্মধারয় সমাস। যেমন 3 কালের সমাহার ত্রিকাল, হ্যাঁ ত্রিকাল, এখানে দেখেন সংখ্যাবাচক শব্দ এই যে 3, হ্যাঁ তারপরে দেখেন বিশেষ্য কাল, হ্যাঁ এটা একটা বিশেষ্য, আর 2টা মিলে যে ত্রিকাল হয় এটাও একটা বিশেষ্য। হ্যাঁ চৌ এটা একটা সংখ্যাবাচক শব্দ, কারণ এর অর্থ হচ্ছে 4, আর রাস্তা এটা হচ্ছে একটা বিশেষ্য, হ্যাঁ আর এই চৌরাস্তা এটাও একটা বিশেষ্য। সুতরাং সংখ্যাবাচক শব্দ প্লাস বিশেষ্য ইজিক্যাল টু বিশেষ্য, এটাই হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলেছি যে দ্বিগু কর্মধারয় সমাসে অকারান্ত হলে আকারান্ত কিংবা ইকারান্ত হয়। এটা সহজ বিষয় যে শত অব্দের সমাহার, এখানে দেখেন শত আছে অকারান্ত, অকারান্ত হলে এরকম হয় যে ইকারান্ত, শতাব্দী, এই আর কি, তেমন কিছু না, ছোটোখাটো বিষয়। তো সমস্ত পদ যদি বিশেষ্য না হয়, এই সমস্ত পদটা যদি বিশেষ্য না হয়, যদি বিশেষণ হয় তখন কিন্তু সেটা সংখ্যাবাচক বহুব্রী হয়ে যাবে। সংখ্যাবাচক বহুব্রীটা আসলে এরকম, যেমন দেখেন একদিকে নকশা যার, একদিকে নকশা যার, দেখেন এখানে সংখ্যাবাচক শব্দ আছে কিন্তু, তো একদিকে নকশা যার এটা দেখে অনেকে বলবে যে না এটা তো দ্বিগু সমাস হতে পারে, দ্বিগু কর্মধারয় সমাস হতে পারে, কিন্তু একদিকে নকশা যার সংখ্যাবাচক বহুব্রী, তারপরে নকশা আছে, বিশেষ্য আছে, কিন্তু আমাদের এই সমস্ত পদটা হচ্ছে একগুয়ে, আর একগুয়ে মানে হচ্ছে রাগী জেদি, তো এইটা তো কখনো বিশেষ্য হতে পারে না, অর্থাৎ সমস্ত পদটা বিশেষ্য না, এর সমস্ত পদটা হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ, আর এই জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। চৌ চাল যে ঘরের, চৌচালা, স্বাভাবিকভাবে এটা দেখে মনে হতে পারে যে চৌচালা তো একটা বিশেষ্য, কিন্তু না, চৌচাল হচ্ছে বিশেষ্য, চৌচালা না, চৌচালা হচ্ছে একটা বিশেষণ। হ্যাঁ যেমন আমরা অনেকে বলি চৌচালা ঘর, চৌচালা ঘর, সো চৌচালা ঘর, ওই ঘরটা হচ্ছে বিশেষ্য, তার পূর্বের শব্দ চৌচালাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই জন্যই এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। আচ্ছা, 2টা গুরুত্বপূর্ণ দ্বিগু সমাস দেখেন, পঞ্চনদীর সমাহার পঞ্চনদ, পঞ্চনদীর সমাহার পঞ্চনদ, কেন বললাম, কারণ পঞ্চনদীর সমাহার ম্যাক্সিমামে বলবে পঞ্চনদী, পঞ্চনদীর সমাহার ম্যাক্সিমামে বলবে যে এটার সমস্ত বার হচ্ছে পঞ্চনদী, কিন্তু আসলে হচ্ছে পঞ্চনদ। হ্যাঁ পঞ্চবটের সমাহার বেশিরভাগে বলবে পঞ্চবট, পঞ্চবটের সমাহার বেশিরভাগই বলবে যে এর সমস্ত ব্যাপারটা হবে পঞ্চবট, কিন্তু আসলে সঠিক উত্তর হচ্ছে পঞ্চবটি, পঞ্চবটি। এই জন্য আমি এগুলো বললাম যে 2টা গুরুত্বপূর্ণ দ্বিগু সমাস, মানে দ্বিগু কর্মধারয় সমাস জেনে নেই। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সবই শেষ হয়ে গেল। এখন আমাদের লাস্ট যে সমাস সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তো বহুব্রী সমাসের মতো ঝামেলা আর নাই, আসলে কি বলবো, তবে বহুব্রী সমাসটা শেষ হয়ে গেলেই আসলে ক্লাসটা শেষ হয়ে যাবে না। বহুব্রী সমাসের পরে আমরা অনেকগুলো সমাসকে ভাগ করব, পার্থক্য করে করে পড়ব, যাতে করে আমাদের সমাস সম্পর্কে আর যত কঠিন কঠিন প্রশ্ন আসুক না কেন আমরা যেন সব কিছু ভালোভাবে জাস্টিফাই করতে পারি যে এটা আসলে কোন সমাস, আমাদের যেন ভুল না হয়। এই জন্য প্রত্যেকটা সমাসকে আমাদের যেটা যেটা সম্পর্কে কনফিউশন আছে, যেটার সাথে যেটা সম্পর্ক রয়েছে, কিছুটা মিল রয়েছে, সেগুলোকে আমরা ডিভাইড করার চেষ্টা করব। এই জন্য কেউ মিস করবেন না, হ্যাঁ ক্লাসটা স্কিপ করলে আপনার লস। এই যে এত তথ্যবহুল, এত সহজে আমি বোঝাই দিচ্ছি, এটা আপনি অনেক জায়গায় টাকা খরচ করেও আসলে শিখতে পারবেন না, যেটা ইউটিউবে আপনি ফ্রিতে শিখছেন, এটা আপনি অনেক সময় টাকা খরচ করে এত সহজভাবে শিখতে পারবেন না, ট্রাস্ট মি। ওকে, সো বহুব্রী সমাস যেটা, এই বহুব্রী সমাসটা হচ্ছে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে যদি বোঝায় তাহলে তাকে বলা হয় বহুব্রী সমাস। সমস্যমান পদের যে মানে এটা তো আমরা আগেই শিখেছি যে সমসমান পদগুলো দিয়ে সমাসটা হবে, ওটার কোনো অর্থ বোঝাবে না, এটা তৃতীয় একটা অর্থকে বোঝাবে, সেটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। এটা আমরা আগেও দেখেছি। যেমন দেখেন বহুব্রীহি আছে যার, হ্যাঁ বহুব্রীহি আছে, বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি মানে হচ্ছে ধান। হ্যাঁ সো এখানে ধান বা বহু কোনোটাকেই আসলে বোঝাচ্ছে না, হ্যাঁ বোঝাচ্ছে হচ্ছে বহুব্রীহি বলতে বোঝাচ্ছে হচ্ছে এমন একটা পার্সনকে, ব্যক্তিকে যার অনেক বেশি ধান আছে। সুতরাং অনেক বা ধান কোনোটারই অর্থ প্রাধান্য পেল না। যেমন আরও সহজভাবে বোঝাই যে আয়ত লোচন যার, আয়ত মানে হচ্ছে আয়ত, আর লোচন মানে হচ্ছে চোখ। হ্যাঁ তো আয়তর মতো মানে টানা টানা যে চোখ, এরকম চোখের নারী তো আসলে অনেকই হতে পারে, কিন্তু এখন এদিকে আয়ত লোচনা বলতে আসলে বোঝানো হচ্ছে স্ত্রীকে। হ্যাঁ আয়তলোচনা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। সো আসলে তৃতীয় একটা অর্থের প্রাধান্য পেল, যার কারণে এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। একটু
একটু প্রথম বুঝতে সমস্যা হবে, কারণ এগুলোর অর্থগুলো তো আমাদের জানা নাই। অনেক অনেক কঠিন শব্দ আমরা পাবো এই বহুব্রীহি সমাসের মধ্যে, যার অর্থ আমরা জানি না। অর্থ না জানলে আসলে কিভাবে বুঝবো যেটা তৃতীয় কোনো পদের প্রাধান্য পেয়েছে? এই জিনিসটা বুঝতে একটু সমস্যা হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, পড়তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো সমানাধিকরণ বহুব্রীহি সমাস যেটা, সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। প্রথমত শর্ত হচ্ছে তাকে বহুব্রীহি সমাস হতে হবে। আর বহুব্রীহি সমাস কীভাবে হবে আপনারা আশা করছি বুঝতে পারছেন। সো বহুব্রীহি সমাস হবে, তারপরে পূর্বপদটা যদি বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাহলে সেটা সমানাধিকরণ। যেমন হত হয়েছে শ্রী যার, হতশ্রী। হত মানে কি, মানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে বিশেষণ, পূর্বপদ বিশেষণ। আর পরপদ দেখেন শ্রী, হতশ্রী। এই বিশেষণ এবং বিশেষণ মিলে যে সমাস হলো সেটা সমানাধিকরণ বহুব্রীহি সমাস। আর ব্যাধিকরণটা হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ কোনোটাই যদি বিশেষণ না হয়, পূর্বপদ এবং পরপদ কোনোটাই বিশেষণ হবে না, সেটাই হচ্ছে আমাদের ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। যেমন দেখেন আশিতে মানে দাঁতে, 20 যার, 80 20। হ্যাঁ, দাঁতে ব্যথা, এখানে দাঁত আর ব্যথা দুইটাই হচ্ছে আমাদের বিশেষ্য, কোনোটাই কিন্তু আমার বিশেষণ নয়। তো যেহেতু কোনোটাই বিশেষণ নয়, এটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ওকে, এরপরে ব্যতিহার বহুব্রীহি সমাস। আমি এগুলো একটু দ্রুত যাচ্ছি কেন, কারণ এগুলো পড়লেই বুঝবেন, এমন না যে খুব কঠিন কোনো কিছু, বিশেষণ বিশেষ্য এগুলো তার বোঝানোর কিছু নাই, সহজ করে যা ধরাই দিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যতিহার বহুব্রীহি সমাসটা হচ্ছে এরকম যে ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এটা হচ্ছে মাঝখানে একটা যুক্ত হয়। এই সমাসে পূর্বপদে এবং পরপদে যুক্ত হয়। যেমন হাতে যে যুদ্ধ, হাতাহাতি, মানে পূর্বপদে মাঝখানে একটা আর শেষে একটা এই হাতাহাতি, কানাকানি, চুলাচুলি, কারাকারি, গালাগালি, দেখাদেখি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ওকে, নয়ী বহুব্রীহি সমাস যেটা, আচ্ছা এগুলো এখন আমি পড়াবো না, কেন? এটা আরও অনেক সহজে, আরও অনেক ভালো করে পড়া যাবে। আমরা যখন শেষে গিয়ে পার্থক্য করব তখন এই জিনিসটা আরও অনেক সহজে বোঝাইতে পারবো। সুতরাং এখন আমি এটা আর পড়াচ্ছি না। ওকে, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস যেটা, সেটা আমি একটু আগেও বলেছি যে পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য এবং সমস্ত পদটা যদি বিশেষণ হয় তাহলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সেটা দ্বিগু কর্মধারয় সমাস হবে না। হ্যাঁ, যেমন আমি বলেছিলাম চৌচাল যে ঘরে, চৌচালা। হ্যাঁ, এরকম হচ্ছে চার হাতি, তে পায়া, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে সংখ্যাবাচক বহুব্রীহির সমস্ত পদটা অবশ্যই বিশেষণ হবে, কিন্তু পরীক্ষার খাতায় যখন আমরা অ্যান্সার করতে যাই তখন ওই সময় মাথায় কাজ করে না যে এটা বিশেষণ নাকি বিশেষ্য, মানে এই নিয়ে ঝামেলা পড়ে যাব। তো এই ঝামেলা এড়ানোর জন্য আমি এখানে একটা ছন্দ দিয়েছি, এই ছন্দটা পড়বেন। এই ছন্দটা পড়লে, এটা ভাষা শিক্ষা বই থেকে সংগ্রহ করা। সো এই ছন্দটা পড়লে আপনাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের যে মানে সমস্যা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এখান থেকে কমন পেয়ে যাবেন। আর এর বাইরে যদি কোনো ধরনের মানে সমাস দেখেন, মানে যেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ রয়েছে, তাহলে সেটা ডেফিনেটলি দ্বিগু কর্মধারয় সমাস হয়ে যাবে। সো আমরা এখানে গল্পটা এভাবে পড়ব যে একগুঁয়ে স্বভাবের একটি মেয়ে, শাতনারী, একগুঁয়ে মানে হচ্ছে রাগী বা জেদি টাইপের, শাতনারী মানে হার পরে, এখানে আমি অর্থ দিয়ে দিয়েছি। একগুঁয়ে মানে জেদি, শাতনারী মানে হচ্ছে হার। হ্যাঁ, এখানে দেখেন একরক্ষা মানে সবার থেকে আলাদা প্রকৃতির মানুষ, এগুলো আমি দিয়ে দিয়েছি, চিন্তার কোনো প্রয়োজন নাই। সো একগুঁয়ে স্বভাবের একটা মেয়ে শাতনারী পরে একরক্ষা একটি ছেলের সঙ্গে চতুষ্কোণ আকৃতির একটা চৌচালা ঘরে গেল। সেই ঘরের দোতলায় উঠে দেখলো যে একটা দোলনা রাখা আছে। ছেলেটি বিনোদনের জন্য তখন একতারা বাজাইতে চাইলো, মেয়েটাকে একটু কি পটাইতে চাইলো। তো একতারা বাজাইতে চাইলো, কিন্তু একতারা মেয়েটা পছন্দ করলো না। তো মেয়েটা যখন পছন্দ করলো না, মেয়েটা বললো যে তুমি একটা সেতার বাজাও। সেতার বাজাইলো, কিন্তু এই সেতার বাজানোর পরে ওই ছেলে মেয়ের দুইজনের মধ্যে দ্বিচক্র কাজ শুরু করা হয়ে গেল। দ্বিচক্র মানে বুঝতেই পারতেছো, মানে ইডিশ পিডিশ কোনো কিছু একটা। তো তারপরে দুইজনে চার পেয়ে খাট খুঁজতে শুরু করলো। বিষয়টা খুবই ভয়ঙ্কর। একদিনে প্রেম হলো, আবার একদিনে খাট খুঁজতে শুরু করলো। তো বিষয়টা ভয়ঙ্কর, আসলেই ভয়ঙ্কর। তো একটা খাট পাওয়া গেল, কিন্তু খাটটা ছিল ভাঙা। তো খাট ঠিক করার জন্য তারা কি করলো, ত্রিশূল আনলো, 10 গুজি আনলো, মানে পেরেক টাইপের আর কি। সো এনে খাটটা ঠিক করলো। এরপর তারা 10 হাতি কাপড়ের মধ্যে শতমূলী গাছটা রাখলো।
সো বিষয়টা আসলে এরকম যে তারা আসলে ওখানে প্রেম করতে যায় নাই, তারা 10 হাতি কাপড়ের মধ্যে যে শতমূলী গাছটা রেখেছে এটা দিয়ে তারা আসলে ওই গাছটাকে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আসলে গিয়েছে ওখানে। তারা আসলে উদ্ভিদ বিজ্ঞানী ছিল বা উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র ছিল। তো যাই হোক, এই গল্পটার মধ্যে আমরা আন্ডারলাইন কিন্তু যে শব্দগুলো দেখতে পাচ্ছি এইগুলোই হচ্ছে আসলে আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আমি গল্পটা চাইলে আরও মজাদার করে বড় করে বলতে পারতাম, দরকার নাই, তাতে আমাদের সময়টা আরও অনেক বেড়ে যাবে। আর আমরা তো এমনিতেই একটা ভিডিওর মধ্যে এত বড় একটা টপিক শেষ করতে যাচ্ছি, সুতরাং আমরা একটু দ্রুত আগাই। তো অবশ্যই আমরা এটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমরা পরবর্তীতে এটা পরে শেষ করে ফেলবো। এই সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে যত ঝামেলা আছে, মূলত এর বাইরেই প্রশ্ন আসে না, সংখ্যাবাচক বহুব্রীহি থেকে প্রশ্ন আসলে এই এক্সাম্পলগুলোর মধ্যে থেকেই আসে, আমি দেখেছি। সো নিপাতনে বহুব্রীহি সমাস মানে যেগুলো হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রমগুলো আমরা এখানে দেখে নেব। ব্যতিক্রম তো ব্যতিক্রমের কোনো নিয়ম নাই, মুখস্থ করতে হবে। হ্যাঁ, কিছু কিছু সমাস আছে এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা গল্প পড়ব। এই গল্পটার মধ্যে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বহুব্রীহি সমাস শিখে যাব, মানে কমন পাওয়ার জন্য। এই গল্পগুলো আসলে তেমন মানে খুবই যে গুরুত্বপূর্ণ এমনটাও না, আবার অনেক সময় মানে ছোট ছোট বিষয় অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ কমন প্রশ্ন তো বেশিরভাগ সময় বহুব্রীহি সমাস থেকে প্রশ্ন আসলে অনেক সময় দেখা যায় এর মধ্যে চলে আসছে। গল্পটা হচ্ছে পীতাম্বর এবং নীলাম্বর, এরা কিন্তু পরস্পর ভাই মানে কি সহোদর। তো এখানে ভালো করে একটু দেখবেন নীলাম্বর, নট নীলম্বর, ঠিক আছে? এরকম আমি আসলে দেখেছি নীলাম্বর পড়াইছি, তো পরীক্ষায় আসছিল নীলম্বর, তো ওটা আবার দাগাইছে বহুব্রীহি সমাস, কিন্তু না, ওইটা কিন্তু বহুব্রীহি সমাস না, ঠিক আছে? নীলম্বর আলাদা আর এখানে নীলাম্বর আলাদা, ঠিক আছে? নীলম্বর যেটা ওটা হচ্ছে ওই কর্মধারয় সমাস, বিশেষণ এবং বিশেষ্য মিলে, আর এটা নীলাম্বর। তো পীতাম্বর এবং নীলাম্বর পরস্পর দুই ভাই মানে সহোদর। তো পীতাম্বর অনেক সুশীল ও মহাত্মা গুণের অধিকারী, পীতাম্বর মানে বড় ভাই। সো বড়টা যদি এরকম এত ভালো হয়, তাহলে ছোটটা কি হবে? একরোখা এবং বেকার হবে। সো বেকার ছেলেরা সাধারণত সারাদিন কি করে? মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়। সো নীলাম্বর একজন কি করলো? একজন সুশ্রী এবং বিরালক্ষী মেয়ের প্রেমে পড়ে গেল। হয় স্বাভাবিক, ছোট ছেলেরা যারা আসলে কাম কাজ নাই, তার সুশ্রী বিরালক্ষী মেয়ে খুঁজে বেরাবে। সো তার নাম ছিল নীলনয়না, ওই মেয়েটার নাম হচ্ছে নীলনয়না। তো মেয়েটা এত সুন্দর ছিল যে রূপ দেখে নীলাম্বর মানে ওই ছোট ভাই বেহুশ হয়ে গেল এবং তার বড় ভাইকে বলল যে ভাই ওই মেয়েকে বিয়ে করব। কোনো বুদ্ধি নাই, বিয়ে দিয়ে দেন। কিন্তু তার বড় ভাই বলল তুই তো বেকার, এই বেকারের তোকে তো বিয়ে দিবে না। সো বিয়ে যদি না দেয় তাহলে কি করবে? ওই ছোট ছেলে নীলনয়নাকে নিয়ে পালিয়ে গেল। কোথায় পালিয়ে গেল? নদীর পাশে, নদীমাতৃক। আচ্ছা, নদীর পানি হচ্ছে স্বচ্ছ সলিলা, হ্যাঁ নদীর পানি হচ্ছে স্বচ্ছ সলিলা। সেখানে তারা হাতে খড়ি নিয়ে নিখরচে তাদের গায়ে হলুদ সম্পন্ন করলো। হাতে খড়ি মানে টুকটাক কোনো কিছু নিয়ে কোনো ধরনের খরচ ছাড়া তাদের বিয়েটা সম্পন্ন করে ফেললো। বিয়ের পরে তারা নদীর পাশেই এক ঘরে বসবাস শুরু করলো। তো একদিন নীলনয়না পানি নেওয়ার জন্য নদীতে নামলো। নদীতে থাকা আশিবিষ মানে সাপ নীলনয়নার ঊর্ধ্বনাভে বা পদ্মনাভে মানে কোমরের দিকে কামড় দিল। কামড় দিলে কি হয়ে গেল? নীলনয়না মানে ওই নায়িকা, গল্পের নায়িকা মারা গেল। সো মারা গেলে যার স্ত্রী মারা যায় তাকে কি বলে? তাকে বলে বিপত্নিক। তখন ওই নীলাম্বর হয়ে গেল কি? বিপত্নিক হয়ে গেল। তো নিরুপায় নীলাম্বর পাগলের মতো ঘুরতে ঘুরতে একদিন কি করলো? বেতারে কোকিল কণ্ঠী শিল্পীর গান শুনে মুগ্ধ হয়ে গেল। সো ওই কোকিল কণ্ঠী একটা শিল্পী বেতারে গান করছিল, তার মানে গান শুনে মুগ্ধ হয়ে গেল। হয় স্বাভাবিক, স্ত্রী মারা গেছে। সো সেই শিল্পীর নাম ছিল নীলকণ্ঠ। ওই নীলকণ্ঠ আবার বিনা পানি মানে সরস্বতীর পূজা করত, ঠিক আছে? তো এরপর ওই নীলাম্বর কি করলো? ওই উচ্চ শির করে বেহায়ার মতো, কারণ কয়েকদিন আগেই তার বউটা মারা গেছে, বেহায়ার মতো নীলকণ্ঠকে নিয়ে, হ্যাঁ নীলকণ্ঠ নতুন যে নায়িকা, বা নীলকণ্ঠকে নিয়ে সে নিখোঁজ হয়ে চলে গেল। সো নিখোঁজ হয়ে মানে পালায় গেছে, তার বউ মারা গেছে, সে আরেকটাকে নিয়ে পালায় গেছে। তো যাই হোক, গল্পটা ছিল মুসাফির রাহাত ভাইয়ের। তো এই গল্পটা আসলে অনেক সহজে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বহুব্রীহি সমাস মনে রাখতে হেল্প করে, যার কারণে আমি গল্পটা দিয়েছি। সো এখানে আন্ডারলাইনকৃত শব্দগুলো এগুলো হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। বিষয়টা এমন না যে এগুলোই শুধু বহুব্রীহি সমাস, পৃথিবীতে আর বহুব্রীহি সমাস নাই, বিষয়টা এমন না। বাট গুরুত্বপূর্ণ কিছু বহুব্রীহি সমাসকে মনে রাখতে খুবই সাহায্য করে গল্পটা, এই জন্য আমি গল্পটা দিলাম। এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর আন্ডারলাইনকৃত যে শব্দগুলো এগুলোই হচ্ছে বহুব্রীহি সমাস এবং এগুলো মনে রাখতে খুবই সাহায্য করবে, এই জন্য আমি ওটা দিলাম। ওকে,
এখন আমাদের যেটা অব্যয়ীভাব সমাস, যেটা আমাদের বর্তমানে আধুনিক বাংলা ব্যাকরণের প্রকারভেদে নাই, কিন্তু তারপর আমরা দেখে রাখবো আমাদের ভবিষ্যতের জন্য, বা পরীক্ষায় কি আসে না আসে আমরা তো জানি না, দেখে রাখি, একটু দেখে রাখলে তো কোনো অসুবিধা নাই। তো এটা জানার পরে আমরা সমাজগুলোকে ভাগ করে করে পড়বো, মানে পার্থক্য করে করে পড়বো, তাহলে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো একটা ক্লাস করলে সমাজ সম্পর্কে শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। এই সমাজটা যদি আপনি কোনো কোচিং বা প্রাইভেটে পড়েন, দেখবেন যে এই টপিকটা, বা স্কুল কলেজে দেখবেন এই টপিকটা প্রায় 2-3 সপ্তাহ পড়াবে। সে এই যে 2-3 সপ্তাহের ক্লাসটা আপনাকে একটা ক্লাসেই আমি দিয়ে দিচ্ছি, সুতরাং ক্লাসটা তো একটু বড় হবে, আপনাকে তো একটু ধৈর্য ধরতেই হবে। এতটুকু যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি কিভাবে শিখবেন? আপনি কিভাবে এত কম সময়ের মধ্যে যে এত কিছু শিখতেছেন আপনি নিজেও জানেন না যে আপনার কত বড় উপকার হচ্ছে। তো এটা শেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ভিডিও ক্লাস একটু বোরিং লাগতেই পারে, বাট সয়ে নিতে হবে। আমরা যেহেতু ফ্রিতে কিছু শিখতেছি, সুতরাং আমাদের মোবাইল ফোনের মধ্যে শেখার অভ্যাসটা একটু তৈরি করে নিতে হবে। ওকে, অব্যয়ীভাব সমাসটা হচ্ছে বাংলা ব্যাকরণের নতুন যে ব্যাকরণ অনুযায়ী অব্যয়ীভাব সমাসের কোনো প্রকারভেদ নাই, তবে আমাদের পড়তে হবে। তো সমস্ত পদের শুরুতে কি থাকবে? অব্যয় বা উপসর্গ। এগুলো যদি থাকে তাহলে সেটা আমরা অব্যয়ীভাব সমাস হিসেবে ধরে নিব। যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ, এই উপটা কি? উপটা হচ্ছে একটা অব্যয় বা উপসর্গ। আমরা উপসর্গ পড়ে নাই, অঘ অজ অনায়তুন কুদকু আর আনব নিপতি ভররাম শস সুহা, এলে পড়ে নাই ওইগুলা প্রপরা অপসমনীয় অবনু নিরদুর বিশু তধিপরিপতি উপ, এই যে দেখেন উপ, হ্যাঁ, প্রতি, সবসময় বেশিরভাগ সময় এগুলোই থাকে। এই যে উপ থাকে, প্রতি থাকে, নি থাকে, আ থাকে, এই বেশিরভাগ সময় এগুলোই থাকে। তো মানে উপসর্গ যেগুলো আমরা যেগুলো পড়েছি, হ্যাঁ, সব উপসর্গ থাকে না, এই যেগুলো আমরা বারবার দেখছি এগুলোই। এই শুরুতে উপসর্গগুলো আমরা যদি দেখি তখন সেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস, মানে শর্টকাট টেকনিক, আসলে শর্টকাট টেকনিকে। তো যাই হোক, আমরা এরপরে সমাসগুলোর ডিফারেন্স করব। আমরা এতক্ষণ ধরে যে পড়লাম, আর যে সমাসের সাথে যে সমাসের সম্পর্ক রয়েছে, কোন সমাসের সাথে কোন সমাসের একটু সম্পর্ক রয়েছে, একটু 19-20 রয়েছে, যেগুলো বারবার ভুল করে, এটা না ওইটা, এটা না ওইটা, এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। তো এখন আমরা উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস, এটা দিয়ে শুরু করি। তো আমি আগেই বলেছি যে উপমান কর্মধারায় সমাস হচ্ছে যা বাস্তবে হওয়া সম্ভব, আর উপমিত হচ্ছে যা অসম্ভব, আর রূপক হচ্ছে অসম্ভব প্লাস পূর্বপদ অদৃশ্য। যেমন তুষারের ন্যায় শুভ্র হওয়া সম্ভব, অরুণের ন্যায় রাঙা হওয়া সম্ভব, হ্যাঁ, বকের ন্যায় ধার্মিক হওয়া সম্ভব, কাজরের ন্যায় কালো হওয়া সম্ভব, ভ্রমরের ন্যায় কৃষ্ণ হওয়া সম্ভব, হ্যাঁ, গজের ন্যায় মূর্খ হওয়া সম্ভব। এগুলো আমি আগেই বলেছিলাম। কিন্তু মুখ চাঁদের মতো হওয়া সম্ভব না, পুরুষ সিংহের মতো হওয়া সম্ভব না, ফুল কুমারীর মতো হওয়া সম্ভব না, বাহুল লতার মতো হওয়া সম্ভব না। তো এগুলো যেহেতু পড়াইছি, এগুলো বাদ দিয়ে আমি পরের টপিকে চলে গেলাম। পরের টপিকটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি মানে অলুক সমাসই, কিন্তু এটা দ্বন্দ্ব নাকি তৎপুরুষ নাকি বহুব্রীহি সেটা চেনার উপায়টা কি? তো অলুক সমাস আমরা জানি যে বিভক্তি লোপ পাবে না, ঠিক আছে, কিন্তু অলুক দ্বন্দ্ব তখনই হবে যদি উভয় পদে একই বিভক্তি থাকে। যেমন দেশে বিদেশে, দেখেন দেশে বিদেশে একই বিভক্তি, একই বিভক্তি, একই দুই দিকে একই বিভক্তি, যে অলুক সমাসে ওর নাম অলুক দ্বন্দ্ব সমাস। আর পূর্বপদে বিভক্তি কিন্তু পরপদে বিভক্তিই থাকবে না। যেমন তেলে ভাজে না, ভাজা, তেলে ভাজা, তেলে ভেজে যদি হইতো অলুক দ্বন্দ্ব হইতো, কিন্তু তেলে ভাজা পূর্বপদে বিভক্তি আছে, পরপদে নাই, ওই জন্য ওইটা হচ্ছে অলুক তৎপুরুষ। ব্যাস বাক্যে যার থাকবে যে অলুক সমাসে, সেটা হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। ব্যাস বাক্যে যার আছে, কোনো ধরনের বিভক্তি অন্তস্থ অবিভক্তি লোপ পায় নাই, ব্যাস বাক্যেও যার আছে, এই জন্য সেটা অলুক বহুব্রীহি সমাস। তাহলে আশা করছি বুঝতে পারছেন, উভয় পদে বিভক্তি থাকলে সেটা অলুক দ্বন্দ্ব, পূর্বপদে বিভক্তি কিন্তু পরপদে বিভক্তি না, অলুক তৎপুরুষ, এবং ব্যাস বাক্যে যার অলুক বহুব্রীহি। আচ্ছা, তারপরে হচ্ছে নয়ী তৎপুরুষ, নয়ী বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। নয়ী তৎপুরুষ, নয়ী বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। তো নয়ী তৎপুরুষটা হচ্ছে সাধারণত ব্যক্তিবাচক হয় না, নয়ী তৎপুরুষটা সাধারণত ব্যক্তিবাচক হয় না, এক্সেপশনাল থাকে, সেটা আলাদা ব্যাপার। আর নয়ী বহুব্রীহিটা সাধারণত ব্যক্তিবাচক হয়। হ্যাঁ, যেমন নয় বিশ্বাস, অবিশ্বাস্য, এই অবিশ্বাস্য শব্দটা দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায় না, অধর্ম দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায় না, অসত্য দিয়ে কোনো ব্যক্তিকে বোঝায় না। সো
ব্যক্তি বুঝাবে না, পার্সন বুঝাবে না, সেটা হচ্ছে নয়ী তৎপুরুষ। কিন্তু নেই বুঝার অবুজ, অবুজ কে হয়? একটা ব্যক্তি হয়। নেই হায়া যার, বেহায়া, এই বেহায়া কে হয়? একটা ব্যক্তিই হয়। সো ব্যক্তিবাচক হইলে তখন সেটা নয়ী বহুব্রী হয়। নয়ী তৎপুরুষ, নয়ী বহুব্রী। হ্যাঁ, মানে এক্সেপশনাল তো আছে, কিন্তু মানে বেসিক তফাৎ হচ্ছে এইটা। আর অব্যয়ীভাব সমাস হচ্ছে যে অভাব যেগুলো দেখাবে, জলের অভাব, আমিষের অভাব, ভাবনার অভাব, হ্যাঁ, এইগুলো নিরামিষ, নির্ভাবনা, নির্জল, এগুলো হচ্ছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? সো চাইলেই মানে এই ধরনের সমাসকে চাইলেই ব্যাসবাক্য পরিবর্তন করে যে কোনো সমাসে নিয়ে আসা যাবে। আর যেমন আমি একটু দেখাই, যেমন দেখেন নয় আশ্রিত, অনাশ্রিত। যখন বললাম নয় আশ্রিত তখন সেটা নয়ী তৎপুরুষ। কিন্তু যদি বলে আশ্রয় নেই যার, তখন হবে নয়ী বহুব্রী। আর যখন বলবো আশ্রয়ের অভাব, তখন হবে অব্যয়ীভাব সমাস। সো এই ধরনের সমাসকে চাইলে ব্যাসবাক্য পরিবর্তন করে যে কোনো সমাসে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, তবে পরীক্ষা খাতায় যদি এরকম এই টাইপের সমাস দিয়ে প্রশ্ন করা হয়, তো আশা করছি সেখানে ব্যাসবাক্য সহ থাকবে, কারণ ব্যাসবাক্য থাকলে এক্স্যাক্টলি সেটা কোন সমাস সেটা বোঝা যায়। হ্যাঁ, এই টাইপ অফ সমাসগুলো। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ কিছু সমাস আমরা দেখি, যেমন সজল মানে জলের সহিত বর্তমান, সফল মানে ফলের সঙ্গে বর্তমান, সদর্প দর্পের সঙ্গে বর্তমান। এগুলো কেন দিয়েছে আমি দেখেছি একটা পরীক্ষায় এরকম বলছে সজল এর ব্যাসবাক্য কি। তো এখানে আসলে ব্যাসবাক্যগুলো এমনভাবে দিচ্ছে যে জলের সহিত বর্তমান, এটা কেউ দাগাবেই না, জলের সহিত বর্তমান। তো এই জন্য আমি এই টাইপ অফ মানে সবগুলো ব্যাসবাক্য দিয়ে দিলাম, কারণ পরীক্ষায় যে কি আসবে আমি তো জানি না। হ্যাঁ, সলজ্জ লজ্জার সঙ্গে বর্তমান, আপনারা কি কখনো ভাবতেন যে এই সলজ্জ এর ব্যাসবাক্য লজ্জার সঙ্গে বর্তমান হবে? ভাবতেন না। তো যাই হোক, দিয়ে দিলাম, পড়ে নিন। এরকম সস্ত্রীক আসছিল এক সময়, সস্ত্রীকের ব্যাসবাক্য হচ্ছে স্ত্রীর সাথে বর্তমান। তো দেখে নিন। হ্যাঁ, সো আমরা কষ্ট করলাম, সমাজ সম্পর্কে জেনে গেলাম। কার উপকার হইল? আমার কি উপকার হইল? না, আপনারই উপকার হইল। আমি কষ্ট করে পড়াইলাম, আপনার উপকার হইলো। এই উপকারটা ধরে রাখবেন। আর এত কষ্ট করে যেহেতু ক্লাসটা নিলাম, আপনারাও শিখলেন, অবশ্যই একটা থ্যাঙ্কস জানাবেন কমেন্টে, ভিডিওটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সমাজ টপিকটা যেহেতু পড়লেন, এখন নিজেকে যাচাই করতে পারেন যে আসলে আপনি ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা, ভালোভাবে আপনি সমাজটা আয়ত্ত করতে পারছেন কিনা। এটা নিজেকে যাচাই করার জন্য আপনি প্লে স্টোরে সার্চ দেবেন নাহিদ24, একটা অ্যাপ আসবে। ওই অ্যাপটা আপনি ইনস্টল করে ওর ভিতরে পরীক্ষা বাটনটা আছে, পরীক্ষা বাটনে গেলে দেখবেন যে আপনার বাংলা দ্বিতীয় পত্র তো দেখাবে। দ্বিতীয় পত্র গিয়ে আমরা সমাস পরীক্ষাটা দিয়ে ফেলবো। সমাস পরীক্ষাটা যদি আমরা দিয়ে ফেলি, তাহলে নিজে নিজেই বুঝতে পারবো যে আমি যে এতক্ষণ ক্লাসটা করলাম, আমি যে সমাজ সম্পর্কে জানলাম, আমি আসলে সঠিকটা জানতে পেরেছি কিনা, আমি ঠিকঠাক মতো জানতে পেরেছি কিনা। কারণ একটা টপিক পড়ার পরে সেই টপিকটা পরীক্ষা না দিলে আসলে সেই টপিকটা জানার কখনো পরিপূর্ণতা হয় না। হ্যাঁ, আপনারা এই ক্লাসটা করলেন কিন্তু পরীক্ষা দিলেন না, তার মানে কোথায় কোথায় আপনার ঘাটতি আছে আপনি নিজেই বুঝতে পারলেন না। যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা দিয়ে যখন 2-4টা ভুল করবেন, তখন বুঝতে পারবেন ও হ্যাঁ, এটা আমার টপিকটা আরও একটু দেখা উচিত। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার যে সিরিজটা, সেই সিরিজটা আশা করছি পুরো সিরিজটা দেখবেন,